থ্যাংক ইউ রাসেল ভাই আবার সুযোগ দেওয়ার জন্য। এখন যে ঘটনাটি শেয়ার করবো, ঘটনাটি খুলনার ঘটনা। আর আমাদের খুলনায় কিন্তু রাসেল ভাই ভূতের ফিল্মের অনেক ফ্যান আছে। স্পেশালি আমি যখনই খুলনায় যাই অনেকে দেখা করতে আসে। তো আমাদের খুলনায় যাদের কাছ থেকে ঘটনাটা পাই অন্যতম হলো সৈকত এবং রূপম। এই রূপম আজকেও আমাকে একটা সুন্দর একটি ঘটনা দিয়েছে। সেই ঘটনাটি আমি রাসেল ভাই আজকে শেয়ার করতে চাই। রাসেল ভাই ঘটনাটি আসলে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। তো এটা আসলে ঘটনাটি কতটুকু ভয়ের এটা আমি ঠিক বলতে পারবো না, তবে এটা যে অনেকটা শিক্ষণীয় আমার মনে হয়। যারা শুনবেন এখান থেকে অনেক কিছু শেখার আছে। তা আমি আশা করবি সেটা আজকে এই স্টোরিটা অন্তত ভয় হিসাবে কাউন্ট না করে অন্তত শিক্ষণীয় হিসাবে আপনারা বিষয়টা শুনবেন আর কি। আসলে ভাই ঘটনাটি খুব বেশি দিন আগের না, 7-8 বছর আগের ঘটনা। তো এটি রূপমেরই আত্মীয়, সঙ্গত কারণে নাম বলতে পারছি না, বলতে নিষেধ করেছে, তো এই কারণে বলতে পারছি না। তো এটা হয় কি, ওর যে আত্মীয় সম্পর্কে উনি একটা রিলেশন করে বিয়ে করেন। তো বিয়ে করার পর দেখা যাচ্ছে যে মেয়ের যে পরিবার, এই পরিবারটা বিয়েটা মেনে নিতে পারছিলেন না। তো যার কারণে তারা চাচ্ছিলেন যে কোনো উপায়ে তার মেয়ে বাড়িতে ফিরে আসুক। তো যখন অনেক বুঝিয়ে শুনিয়েও যখন কাজ হচ্ছিল না, তখন তারা ব্যতিক্রমী কিছু পদক্ষেপের আশ্রয় নেন। বিশেষ করে মেয়ের পরিবার ধনী হওয়ার কারণে এবং তাদের চিটাগাংয়ের ওদিকে বেশ ভালো বিজনেস ছিল তার বাবার। তো দেখা যাচ্ছে যে মোটামুটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও তাদের একটা আসা যাওয়া ছিল তার বাবার। তো উনি এই পার্বত্য এলাকার আদিবাসী সম্প্রদায়ের একজন তান্ত্রিকের শরণাপন্ন হন এবং স্থানীয় লোকেরা তাকে বামন ঠাকুর হিসাবে চিনত। বামন ঠাকুর তাকে এই নামে সবাই চিনত আর কি। তো তার কাছ থেকে বেশ কিছু তদবির নিয়ে আসেন যে কোনো উপায় আমাকে মেয়েকে ফিরে পেতে হবে। এবং সত্যি রাসেল ভাই উনি যখন সেই তদবিরগুলো শুরু করেন, তো ওনার ওই মেয়ের যে হাজবেন্ড উনি ফলো করেন যে আস্তে আস্তে তার মেয়ের আচরণটা চেঞ্জ হয়েছে, তার হাজবেন্ডের ওয়াইফের আচরণটা রহস্যজনকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং সে অকারণেই অনেক সময় এমন কিছু আচরণ করে যেটা আসলে সহনীয় পর্যায়ে থাকে না। এবং একটা সময় রাগারাগি করে ওই মেয়ে তার বাপের বাড়িতে চলে যান। যখন চলে যান তখন উনি যেহেতু ওনার স্ত্রীকে খুব ভালোবাসতেন, এখন উনি যে কাজটা করেন সেটা হলো ওনার স্ত্রীকে ফিরে আনার জন্য উনি ঠিক একই রকম কাজ করা শুরু করেন। উনি আবার বিভিন্ন রকমের তান্ত্রিক, বিভিন্ন রকমের লোকের কাছে যাওয়া শুরু করেন যে আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে হবে, এবং বিভিন্নভাবে ওনার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেন। তো এইভাবে রাসেল ভাই চলছে। উনি এদিক দিয়ে ওনার স্ত্রীকে করছেন যে যেন ওনার কাছে ফিরে আসে, আর ওই মেয়ের বাবা মা করছে যাতে কোনোভাবেই এই ছেলের কাছে না যায়। একই ব্যক্তির উপরে এইভাবে দ্বিপাক্ষিক ভাবে এই চাপটা চলে আসছিল। এদিকে রাসেল ভাই কি হচ্ছিল যে ওই যে আপু উনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিলেন। একটা পর্যায়ে রাসেল ভাই সত্যি ওই আপু আবার তার আগের হাজবেন্ডের বাসায় ফিরে আসে, তার নিজের বাসায় রাগারাগি করে আবার হাজবেন্ডের কাছে ফিরে আসে। ফিরে আসলেও ওনার হাজবেন্ড ফলো করেন ঠিক আগের যেই সংসার যে লাইফটা ছিল, যে সুন্দর একটা ভালোবাসা ছিল, এখনো সেটি নাই। সেটা একদম অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে আর কি। এবং দেখা যাচ্ছে যে উনি যখন ফিরে আসেন তখন থেকে রাসেল ভাই কিছু অদ্ভুত ব্যাপার ওনার বাসায় ঘটতে থাকে, যেটা আমি এখন বলতে চাচ্ছি। সেটা হলো ওনার হাজবেন্ড ওয়াইফ উভয় খেয়াল করতেন যে যেদিন থেকে ওনার ওয়াইফ বাসায় ফিরে আসছে সেদিন থেকে জানালায় কালো রঙের একটি বেড়াল বসে থাকতো। প্রথমে এরকম কালো রঙের বেড়াল উনি দেখতেন যে বসে আছে, দেখা যাচ্ছে যে তাড়িয়ে দিলে পরেও কিছুক্ষণ পরে দেখার আবার চলে আসতো। তো এভাবে হয়েছে কি ওনারা দেখতে দেখতে বিষয়টা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, তখন পরে আর ভয় পেতেন না। এইভাবে রাসেল ভাই মাসখানেক যাওয়ার পর থেকে নতুন আর একটা উপদ্রব সৃষ্টি হয়। এখন আর কালো বিড়াল নয়, এখন দেখে হাজবেন্ড ওয়াইফ দুইজনই দেখে যে জানালার ভিতর দিয়ে একদম ছোট বামন আকৃতির একটা মানুষ ঢুকে আসছে, ঘরের মধ্যে ঢুকে পড়ছে। এটা দেখতো, কিন্তু তার কিছুদিন পর আর হাজবেন্ড আর এটা দেখতো না, শুধু ওয়াইফ দেখতো। ওয়াইফ বলতো ওই যে দেখো আসতেছে, এই যে এখন এখানে আছে, এরকম তার। আর যখনই ওই বামন রূপী ওই জিনিসটাকে দেখতো তার ওয়াইফ, উনি খুব ভয় পেতেন, মারাত্মক ভয় পেতেন। এবং আরো অদ্ভুত রাসেল ভাই যে ওই বামন রূপী জিনিসটা সে কি করতো একদম বাচ্চার মতো, তার ওয়াইফের ভাষ্য অনুযায়ী একবার শুধু ওই ভাইয়া দেখেছে, সেটা একদম বাচ্চার মতো দেখা যায়, কিন্তু চেহারায় দেখা যাচ্ছে সেটা বয়স্ক, কিন্তু আকার আকৃতি একদম একটা ছোট 1.5 থেকে 2 বছর বয়সী একটা বাচ্চার যতটুকু হাইট হয় ততটুকু। ওই আপু যখন শুয়ে থাকতেন
তখন ওই আপুর ভাষ্য অনুযায়ী ঠিক ওই বামন ওই জিনিসটা এসে ওনার বুকের উপর বসে থাকতো। যখনই বসতো তখন উনি ওনার হাত পা কিচ্ছু নাড়াতে পারতেন না, মানে অবশ হয়ে যেত, কিছুই নাড়াতে পারতেন না হাত পা। এইভাবে ওনার রাত কেটে যেত। তো কোনোভাবেই রাসেল ভাই এই সমস্যার সমাধান হচ্ছিল না। পরবর্তীতে এসে ওই মেয়ের যেই পরিবার এসে ওই ছেলের কাছে এসে বলে, মানে মেয়ের হাজবেন্ডের কাছে এসে বলে যে আসলে এখন যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা আমরাই সৃষ্টি করেছি, এটা আমরা বুঝতে পারি নাই যে এই পর্যায়ে যাবে। তখন রাসেল ভাই এই মেয়ের বাবা ঠিক সেই রাঙামাটির সেই যে আদিবাসী সম্প্রদায় সেই বামন ঠাকুরের কাছে আবার যান, গিয়ে বলেন যে গুরুজি এই এখন তো আমরা এটা চাই না, আপনি মেয়েকে সুস্থ করার ব্যবস্থা করেন। এখন তো সে আর কোনোভাবেই মানে সুস্থ না, এখন সে মানে হাফ অ্যাবনর্মাল হয়ে গেছে। এবং আসলে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে একটা মানে ওই আপু কথা বলতে না, স্বাভাবিকভাবে কথা বলতে বলতে হঠাৎ করে ওনার গলা দিয়ে রক্ত বের হয়ে আসতো, নাক দিয়ে রক্ত বের হয়ে আসতো, এবং ডাক্তাররা অনেক ট্রিটমেন্ট করেছে কিন্তু কোনো লাভ হয়নি। তখন ওনার ওই মেয়ের বাবা মা যখন দেখেন যে মেয়ের অবস্থা খুব খারাপ এবং মৃত্যুর দিকে চলে যাচ্ছে, তখনই আসলে ওনারা নিজেরা আবার সেই জায়গায় যান, যে গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করেন ওই আদিবাসী সম্প্রদায়ের ওই তান্ত্রিককে। তখন উনি বিষয়টা বলেন, আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করা যায়, কারণ তোমাদের জন্যই তো আমি ওই বামন রূপী ওই জিনটাকে চালান করেছিলাম। এখন রাসেল ভাই উনি কিছুক্ষণ পরে তাদেরকে বলেন যে এখন তো বিষয়টা খুব কঠিন হয়ে গেছে, কারণ ওই বামন রূপী ওই জিনটা এখন আর তাকে ছাড়তে যাচ্ছে না, এখন খুবই কঠিন হয়ে যাচ্ছে, আমার পক্ষে এখন আর ওটাকে ছাড়ানো সম্ভব নয়, সব দায়িত্ব তোমাদের, আমি আর এর কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবো না বলে উনি তাদেরকে পাঠিয়ে দেন। এখন রাসেল ভাই ওনার শারীরিক অবস্থা এতটাই খারাপ হতে থাকে যে শেষ পর্যন্ত বাংলাদেশের বহু জায়গায় ওনারা ট্রিটমেন্ট করিয়েছেন, কোথাও লাভ হয়নি, এবং ওনাকে ওনার বোন লন্ডনে থাকতো, লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়। তো সেখান থেকে রাসেল ভাই যারা ওই সমস্ত মানে ইউরোপ আমেরিকা ওই সমস্ত যারা প্যারাসাইকোলজিস্ট এরকম এই টাইপের তাদের যে বিদ্যা দিয়ে যে কাজগুলো করেন, অনেক ট্রিটমেন্ট তারা করিয়েছে। করানোর পরে ওই আপু আস্তে আস্তে সুস্থ হয়ে যান। এটা একটা রাসেল ভাই আশার বিষয়, মানে আস্তে আস্তে সুস্থ হয়ে যান। কিন্তু উনি আর কখনোই মানে আগের হাজবেন্ডের কাছে আর ফিরে আসেননি। উনি অন্য জায়গায় ওনার বিবাহ হয়ে গেছে, উনি আস্তে আস্তে সুস্থ হয়ে গেছেন, কিন্তু কোথায় গিয়ে বা কার কাছ থেকে সুস্থ হয়েছেন বা কোন পদ্ধতিতে হয়েছে আর জানা যায়নি। হয়তো বা কোনো একটা পদ্ধতিতে অবশ্যই হয়েছেন, বা যেটা হোক মানে বহির্বিশ্বে হয়তো বা অনেক ভালো এই টাইপের। তো আসলে ভাই যেই কারণে আমি আসলে ঘটনাটা শেয়ার করলাম সেটা হচ্ছে যে আবেগের কারণে আসলে অনেক কিছু করা যায়, কিন্তু যার উপরে এখানে একটা বিষয় বলে রাখা ভালো রাসেল ভাই, সেটা হচ্ছে যে মানে ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস, যদি একবার কারো উপর প্রয়োগ করা হয় তার মৃত্যুর আগ পর্যন্ত এটার ফল তার বহন করতে হবে, মানে এটা শরীরের উপর এর প্রভাব থাকবেই। পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজের ক্ষমতা নাই এটাকে কাটিয়ে ওঠা। তো আমরা কোনোভাবেই যেন এই আবেগের পরে এই টাইপের কাজ কারোর উপরে যেন না করি, এটা আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত। এটা ছিল রাসেল ভাই ফার্স্ট। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মোস্তফা চৌধুরী ময়মনসিংহ জেলা থেকে, এবং মোস্তফা তার বন্ধুর মামার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আর মোস্তফার এই ঘটনায় মোস্তফা আরেকটা ব্যাপার বলেছেন যে তিনি এখানে যে নামগুলো শেয়ার করেছেন সেগুলো সবই ছদ্মনাম, কারণ তাকে যে ঘটনা বলেছেন তার বন্ধু, তিনি বলেছেন যেন তিনি নামগুলো শেয়ার না করেন। তো সেভাবেই করা হবে। আমি চলে যাচ্ছি মোস্তফার ঘটনায়। মোস্তফার বন্ধুর মামা, তার বন্ধুর নামটা নাই বললাম যেহেতু ছদ্মনাম বলে খুব একটা লাভ নেই। যাই হোক, মোস্তফার বন্ধুর মামা যার নাম মহিউদ্দিন, এবং তিনি তখন কলেজে পড়তেন এবং বেশ টানপিটে ছিলেন, ঘোরাফেরা করতেন বন্ধুদের সাথে, এবং একটু কেয়ারলেস ছিলেন। মানে কেয়ারলেস বলতে তিনি সবসময় অ্যাডভেঞ্চারাস জিনিসের প্রতি খুব আগ্রহী হতেন। যেখানে তার বন্ধুরা সাজেস্ট করতো যে এখানে গেলে অ্যাডভেঞ্চার করা যাবে, সেটাতেই তিনি যেতেন। তো বিভিন্ন জায়গায় গিয়েছেন, ঘুরেছেন ফিরেছেন, এবং তার বিশেষ আগ্রহ ছিল অধিভৌতিক ব্যাপারগুলো সম্পর্কে। তো এই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে 90 দশকের প্রথম দিক। তখনকার সময় কিন্তু এত বেশি অ্যামিউজমেন্টের ব্যবস্থা ছিল না, শহরেই ছিল না, আর শহরের বাইরের উপশহর বা অন্য অংশগুলোতে আরো কম ছিল।
তো তখন মানুষ নিজেদের সাথে গল্প করে সময় কাটাতো বেশি, দেখা যেত যে একসাথে আড্ডা দিয়ে সময় কাটাচ্ছেন, গল্প করছেন বিভিন্ন বিষয় নিয়ে। তো এর মাঝে বিভিন্ন টপিক উঠে আসতো। এরকমই একটা সন্ধ্যা একবার, তো মহিউদ্দিন সাহেব ওই দিন বাড়ির কাজে একটু বাইরে গিয়েছিলেন আত্মীয়র বাসায়। তার বাবার একটা মোটরসাইকেল ছিল 100cc, সেটা নিয়ে গিয়েছিলেন। তো সেখান থেকে বাসায় আসছেন, বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হওয়ার পর তিনি তাড়াতাড়ি বাসায় একটু দেখা করেই তিনি বেরিয়ে গেলেন বন্ধুদের খোঁজে। তো বন্ধুদের খোঁজে তাদেরকে খুঁজতে খুঁজতে তিনি গেলেন সেখানকার বাজারে গিয়ে দেখলেন যে ওখানে ফ্রেন্ডরা কেউ নাই। তো খুঁজতে খুঁজতে চলে আসলেন, তাদের ওখানে একটা নতুন পার্ক হচ্ছিল, মানে একটা পার্ক তৈরি হইতেছিল নদীর পাশে, যেখানে মানুষ বসতে পারে, বেঞ্চি টেঞ্চি দেয়া, বাচ্চাদের জন্য দিয়ে একটা সিস লাগাইছে এরকম। তো সেইখানে তিনি দেখলেন যে পার্কটা তৈরি হচ্ছে, পার্কের পুরাপুরি ওখানে দেয়ালটা উঠে নাই, একটা জায়গায় ফাঁকা, এবং নদীটা দেখা যাচ্ছে এখান থেকে। তখন বসন্তের সময় সুন্দর বাতাস বইছে, গাছপালার বাতাস বইছে, এবং নদী দেখা যাচ্ছে চাঁদের আলো পড়ে। তো তিনি খেয়াল করলেন ওই নদীর ওইখানে মানুষজন হাঁটা চলা করতেছে কিছু। তো তিনি চিন্তা করলেন তার বন্ধুরা ওইখানে আছে নাকি, কারণ তিনি জানতেন যে বন্ধুরা বলছিল যে দোস্ত পার্ক হচ্ছে, পার্কে ওখানে আড্ডা দিতে বেশ মজা, যদিও তিনি তখনও যান নাই। তো তিনি তার মোটরসাইকেলটাকে আস্তে করে নিয়ে পাশে রাখলেন, রেখে পার্ক করে নামলেন। নেমে হেঁটে হেঁটে যাচ্ছেন, তো কাছে যেতে যেতেই তার দু একজন বন্ধুর কণ্ঠ তার কানে আসলো। তিনি বুঝতে পারলেন যে এটা তার বন্ধু, দূর থেকেই বুঝলেন তিনি। তো তিনি তাড়াতাড়ি দিকে গেলেন, গিয়ে দেখলেন যে হ্যাঁ, ওই একটা বেঞ্চের উপর বন্ধুরা বসে আছে, গাছের ছায়া পড়ছে চাঁদের আলোতে, বেশ সুন্দর একটা পরিবেশ। তো তিনি যে রাগ করলেন যে বেটা আমারে বলস নাই সে হেনতেন। তো বলে আরে কি আর বলবো, আমরা হয়তো চিন্তা করছিলাম তুই আজকে আসবি না। যাই হোক, এখন ভূতের গল্প করতেছি। কি এর ভূতের গল্প? তিনি বলছে কিসের ভূতের গল্প? তো বন্ধুরা বললো যে আরে বেটা শোন না কি বলতেছে। তো তাদের এক বন্ধু বলতেছিল যে এই যে পার্কটা হচ্ছে এখানকার পাশে নদীর ওই মাথায়, ওই সাইড ওই দিকে, ওইখানে আগে শ্মশান ছিল, এখন আর ওখানে দাহ হয় না, বাট মানে এখনো নাকি মানুষজন উল্টাপাল্টা জিনিস দেখে। আবার এই পার্কের যে জায়গাটা অ্যাকোয়ার করে করছে, এই জায়গাটাও নাকি মানুষ উল্টাপাল্টা জিনিস দেখতো। এই কারণেই নাকি পার্কটাকে তাড়াতাড়ি বানাইছে এই জায়গায়, যাতে মানে এই জায়গাটাকে সিলেক্ট করছে যাতে এই জায়গায় মানুষ না দেখে, কারণ একটু সামনেই যার ইম্পর্টেন্ট মোড়, ওখান দিয়ে যেতে হয় এই পাশে, এবং নীরব নিথর থাকে এই কারণে। তো মহিউদ্দিন এসে বলতেছে আরে না না ওরকম কিছু না, এখানে আসলে মনে হয় যে নীরব নিথর থাকে, তো ওই রাতের বেলা সময় দেখা যায় ছিনতাইকারী এরা দাঁড়ায়। তো তার ফ্রেন্ড বলতেছে আরে বেটা কি উল্টাপাল্টা কথা বলছে, এইখানে ছিনতাইকারী এনে কোথায় দেখছিস তুই? এই জায়গায় একটা ছোট উপশহরে কয়টা ছিনতাই হয়েছে জীবনে? কারে বেটা ওখানে দেখছে? তোর আমি বলি আমার চাচাই দেখছে। আমার চাচা রাত্রেবেলা আসতেছিল এদিক দিয়া, উনি বাজার করে আনতেছিল রাতের বেলা। তো ওই মার্কেটে থামছে, ওনার একটা কাজ ছিল, মার্কেটে জিনিসপত্র কিনে এদিক দিয়ে যাচ্ছিল। তো হাঁটা ধরছে, কারণ ওই সময় রিক্সা পায় নাই, হাইটা হাইটা আসতেছে। তখন শীত, বেশ ঠান্ডা ঠান্ডা অবস্থা। তো উনি দেখে যে এক মহিলা এই যে এখন যে পার্ক দেখতেছে, যে ইকো দেয়াল করতেছে ওই পাশে, ওখান দিয়ে বেরিয়েছে একটা চাদর মুড়ি দিয়ে, এরকম চাদর গায়ে দিয়া। তো এরকম করে আইতেছে, এবং মনে হইতেছে যে মহিলা মনে হয় ভিক্ষা টিক্ষা চাবে। তো আমার চাচা মনে করছে যে দরিদ্র মানুষ, কিছু দেই। তো উনি ওনার ব্যাগ এক হাতে নিয়ে আর এক হাত পকেটে ঢুকায় একটু দাঁড়াইছিল 1 সেকেন্ড। তো দেখে মহিলা হাইটা হাইটা আসতেছে। তো উনি পকেট থেকে টাকাটা বাইর করে আরো সামনে গেছে। তো এই সময় মানে মহিলা ওই রাস্তার কাছে এসে পড়ছে, মানে মূল রাস্তায় উঠবো আর কি। তো হঠাৎ করে তিনি তাকায় দেখে যে মহিলা কিন্তু সামনে তাকায় ছিল, মানে রাস্তার দিকে। তো ঘুরে ওনার দিকে তাকায়, উনি যেদিকে আসতেছে। তো উনি তাকায় দেখে যে মহিলার চাদরের ভিতরে কোনো চেহারা নাই, পুরো জায়গাটা মানে কালো, মনে হচ্ছে পুরো কালো, চেহারা নাই। তো চাচা তখনও মনে করছে যে হয়তো এখানে ল্যাম্পপোস্টের আলো দূরে দেখা যায় না, হয়তো অন্ধকারের মধ্যে মানুষের চেহারা হয়তো চাদরে ঢেকে গেছে। তো তারপরে উনি খেয়াল করলো যে চাদরটা ঠাস করে একপাশে পড়ে গেল মাথার। তো এখানে মনে হচ্ছে মহিলার মুখের জায়গায় কিছু নেই, মানে মাথার জায়গায় কিছু নাই, মাথা ছাড়া মহিলা হাইটে যেতেছে। আর তাকায় আসছিল মনে হয় তার দিকে, যখন নাকি ঘুরছিল তখন মনে হচ্ছে তার দিকে তাকাইছে। এখন মাথার থেকে যখন এই কাপড়টা পড়ে গেল, মানে মনে হলো যে আর মাথাটাই পড়ে গেল এক সাইডে, মানে চাদরটা এক সাইডে এরকম কাইতে দিচ্ছে, ঢুইলা দিচ্ছে, মানে মাথায় নাই। মহিলা হাইটটা হাইটে সুন্দর রাস্তা পার হয়ে গেল। তো যখন রাস্তা পার হইতেছে তখন আমার চাচা দেখছে যে এক একটা পা ফেলতেছে, যে পায়ের পাতাগুলো উল্টা আর বড় বড় পা, মানে বড় বড় এক একটা স্টেপ ফেলতেছে, আর পায়ের পাতাগুলো এত বড় বড়। আমার চাচা আসলে ওই সময় ভয়ে, মানে তার মানে আর কোনো সেন্সই নাই, সে উল্টা পথে দৌড় দিছিল যাইরা, উল্টা পথে, মানে এই তার আসেই নেই, উল্টা পথে মানে দৌড়ে গিয়া পরে মেন রাস্তায় উঠছে, ওইখানে গিয়ে অনেকক্ষণ জিরাইছে, জিরায় অন্য রাস্তা ধরে ঘুরে পরে বাসায় গেছিল।
যাই হোক মহিউদ্দিন শুনে বেশ মজা পায়, কারণ সেই ভৌতিক ব্যাপারগুলো খুব ইন্টারেস্ট ফিল করে। মহিউদ্দিনকে তাই নাকি? হ্যাঁ। তাহলে তো এরকম জিনিস এখানে এখনো থাকার কথা, থাকতেই পারে, এখানে রাত্রে বয়ে থাক, দেখ, আড্ডা দে। তো তার আরেক বন্ধু বলতেছে, কেন, তোর কি খুব সাহস, তোর দেখতে ইচ্ছা করে? মহিউদ্দিনকে, হ্যাঁ দোস্ত, আমার খুব দেখার ইচ্ছা, আমি দেখতে চাই, আমার খুব ইচ্ছা যে আমার সামনে যাতে এরকম কিছু পড়ে। তো তার বন্ধু বলে যে এরকম সাহস দেখাইস না, এরকম সাহস দেখাইতে গেলে ওই যে শ্মশান ঘাট দেখছিস, ওই দেখ নদীর ওই কোনা দিয়ে যে পেঁচাই গেছে, ওখানে যা থাকিস রাত্রেবেলা। ওখানে যদি তুই বাপের বেড়া হস, একদিন দাঁড়ায় থাকতে পারলে তাহলে মনে করুন তুই কিছু দেখছস। তো মহিউদ্দিন বলে, ওখানে কি আছে? আরে বেটা, ওখানে যে কি আছে তুই গেলেই বুঝবি, যা দাঁড়ায় থাকিস একদিন। তখন বলে যে, হ্যাঁ থাকুম না, অসুবিধা কি, তোরা জানাই যা মনে। হ্যাঁ, আমার লগে জানাই যাইস, আর যাওয়ার সময় আমার কাছে কয়ে যাই যে কখন গেছস, তাহলে তোর কোনো সমস্যা হলে বাঁচাইতে পারো। মহিউদ্দিনকে, আরে বেটা কি তোমার বাজি লাগবি? তারপর দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায় আর কি। তো যাই হোক, তর্কের এক পর্যায়ে দুই বন্ধুর মধ্যে বেশ তর্ক, এবং সাথে বন্ধুরাও যোগ দেয়। হ্যাঁ, এদের মধ্যে দু একজন চলে যায় মহিউদ্দিনের পক্ষে, দু একজন ওই বন্ধুর পক্ষে। এবং মহিউদ্দিন বলে যে ঠিক আছে, অসুবিধা নাই, আমি কালকে রাত্রে ওখানে যাব। তো তার বন্ধু বলে, কালকে যাইস না, ওই যে নেক্সট যেদিন অবশ্য আছে ওই দিন যাইস। ওই দিন যে যদি তুই ওখানে মনে করো যে দাঁড়িয়ে দাঁড়াস, তাহলে মনে করুন তোর একটা ব্যাপার আছে, তুই বাপের বেড়া। তো মহিউদ্দিন তো খুব রাগ উড়ে যায়, বলে তুই মানে জানাইস কবে অবশ্য আছে। যাই হোক, এই বলে ওই দিনকার মতো তাদের আড্ডা শেষ হয়। তো মহিউদ্দিন বাসায় যাওয়ার সময় তার ফ্রেন্ডকে রাইড দিতেছে, মোটর সাইকেলে আরেক ফ্রেন্ডকে। তারা বলতেছে, দেখছোস কত বড় আমার কয় যে এরকম কিসের ব্যাপার, এই সেই এরকম কত গেছি, কত জায়গায় গেছি, বেটা কিচ্ছু নাই, আজ এইসব কথাবার্তা যারা কয় এগুলো ভুয়া, এগুলো কয়ে মানুষের ভয় দেখায়, আমি ঠিকই যাবো ওখানে এসে। তো তার বন্ধুটা তারা ডিসকারেজ করে, যে বন্ধু তার সাথে যাচ্ছিল, তো যাইস না, জায়গাটা এমনি খারাপ। তুইও এগুলো বলা শুরু করছস? হ্যাঁ দোস্ত, এই জায়গাটা খারাপ, আমি শুনছি অনেকের কাছে, মানুষজন এখান থেকে যায় না, খারাপ বাতাস আছে, খারাপ জিনিসপত্র দেখে। মহিউদ্দিন কয়, না না আমি যাবো, ওর বেশি বাইর বাড়ছে, ওর কথাবার্তার মধ্যে বেশি উদ্ধত হয়ে গেছে, পরে প্রমাণ করতে হবে যে জায়গায় কিছু নাই। তো বলে, কিভাবে প্রমাণ করবি? প্রমাণ করবি মানে কি, ওরা আমি বলবো যে তুইও আসবি, তুই ওখানে থাকবি না। তো তার ফ্রেন্ড বলতেছে, ও যদি তোর সাথে আসে তাহলে তো ভয় পাওয়ার ব্যাপারটা থাকলো না। ও থাকবো না, ওরা অন্য জায়গায় থাকবে, আমি যাবো ওইখানে, ওখান থেকে যে আমি ওখানে ধর ঘুরবো, বা আমার কোনো একটা টাস্ক দিবে, আমি ওইটা শেষ করে ওখান থেকে ফেরত আসবো, আইসা ওদের কাছে বলবো যে আমি এটা করে আসছি। বলে আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, ওই দিন মতো মহিউদ্দিন চলে যায় তার বাসায়, এবং সে তার মতো ওই দিন মানে ডিটারমাইন হয় যে সে যাবেই, তার ফ্রেন্ড যেখানে যেতে বলছে। আসলে তখন রক্ত গরম, কেমন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে, রক্ত বেশ গরম মহিউদ্দিনের তখন। তো তিনি এটা ডিটারমাইন হন, এবং নেক্সট 2-1 দিন তিনি এই প্ল্যানটাই করতে থাকেন। তো এর মধ্যে তিনি ওই বন্ধুদের সাথে আবার দেখা হয় সন্ধ্যার সময় একদিন। তো বলে, কি রে তোরা ডেট ঠিক করলি না? তো ফ্রেন্ড বলে, আমি তো মনে করছিলাম তুই ভুলেই গেছস। তো বলে, না আমি কেন ভুলবো, আমি তো মানে চ্যালেঞ্জ নিচ্ছি, আমি যাবো, আর আসতে পারলে কি করবি তোরা, আমি যে আসি এবং তোরা ই করে তোর নাম রেখে দেবো রুস্তম, তুই বিশাল কিছু, এই সেই। না না, রুস্তম রুস্তম বললে হবে না, আমি যদি যাই আসতে পারি তাহলে তোমরা সবাই মিলাই, যে আমরা যে কজন আছি আমাদের সবাইকে নিয়ে তুমি এখানকার যে চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে নতুন চাইনিজ খাওয়া। তো ওই ফ্রেন্ড বলো, আচ্ছা ঠিক আছে সই। তো যাই হোক, ওই বন্ধু দেখা গেছে সিরিয়াস ডিটারমাইন্ড হয়ে যায়, এবং ও তখন বলে, আমি তোর জন্য ই করতেছি, মানে সিস্টেম বলতেছে কেমনে কি করতে হবে। তো ওইটা চিন্তা ভাবনা করে পরে বলে, শোন, অমুক দিন এই অমাবস্যা হবে, অমাবস্যার দিন চাঁদ থাকবে না, এবং এগুলা কিন্তু খারাপ টাইম তোরে বলে দিতেছি আমি, মানুষ হয় ভরা পূর্ণিমা বা অমাবস্যাতে মানুষজন ভয় পায়, তোরে আমি এটা আগেই বলে দিতেছি, ওই জায়গাটা খারাপ। কারণ তুই বিশ্বাস করস না করস এটা তোর ব্যাপার, বাট আমি বলে দিতেছি, আমার বলার দায়িত্ব তোকে যে ওই জায়গাগুলো খারাপ, মানে খারাপ জিনিস আছে ওই জায়গায়। তো তুই ওখানে যাবি, যাওয়ার পর ওইটা তো অ্যাকচুয়ালি পুরাতন শ্মশান, এখন ওইখানে পোড়ায় টোড়ায় না, তবে ওখানকার একটা রিজন আছে যেখানে নাকি এখনো খুললে নাকি হাড়গোড় পাওয়া যায় মাটির তলে। মানে ওইখানে আগে নাকি সাধকরা যাইতো, যারা নাকি তন্ত্র মন্ত্র করে, এরা শ্মশানে আইতো, এখানে সাধনা করতো। তো বিভিন্ন জিনিস ওরা এখানে পুঁত্তা মুত্তা রাখছে, ওই বিভিন্ন মাটির হাড়ি, এটা ওইটা হাড্ডি উড্ডি অনেক কিছু এখানে পোতা আছে, ওই পুরানো ওই পোড়ানো লাকড়ি অনেক কিছু আছে ওই জায়গায়, মানে খোঁচাইলেই পাওয়া যায়। তো তুই যে কোনো একটা জিনিস ছুরিতে খোঁচা আনবি। মহিউদ্দিন বলে যে আমি একা একা যে খোঁচা আনবো, আইনটা কোথায় আনুম? কোথায় আনবো মানে আমরাও তোর লগে যাবো। তোরা কি লেগে যাবি? আমি তো আমার নিজের সাহস দেখাইতে যেতেছি। না না, আমরা তোর লগে যাবো মানে আমরা একসাথেই বেরামু, তুই বেরাবি অমুকরে নিয়ে, তার এক বন্ধুর কথা বলে, ওরে নিয়ে বেরাবি, বাইরে আসবি তুই আমার বাসায়, আমি অমুকরে নিয়ে মানে আরেকটা মোটর সাইকেলে আমু, আইসা আমরা সবাই ওই একটা চাতাল আছে, পুরান চাতাল, ওই এলাকার থেকে বেশ দূরে,
ওই জায়গাটা একটা চাতালের মতো, মানে এটা একটা সময় হয়তো কোন একটা অংশ ছিল মন্দিরের, এখন এটা নাই, এখন পুরোপুরি ওই জায়গায় দেয়াল টেয়াল ধ্বংসাবশেষ। ওখানে বসে আমরা আড্ডা দেবো, আমরা তো সাহসী, আমরা তো তোর মতো ভীতু না। তো মহিউদ্দিন আলোচিত উঠে, আমি তোরে কইছি ভীতু, আমি তোরে কইছি বেটা, না মানে তুই তো বেশি সাহসী, লেগে তুই যাবি আর আমরা কম সাহসী, আমরা ওখানে বসে থাকুম, তুই এখান থেকে যে কোনো একটা জিনিসের নাম করে দেখাবি, এই তো। আর মামা ডিস্টেন্স কিন্তু আছে, মানে তুমি যে আমাদের এনতে যাইবা তাও কিন্তু প্রায় 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। তো মহিউদ্দিনকে এটা কোনো ব্যাপার না, আমি তো কইছি যে আমি যাবো, অসুবিধা নাই। তো কবে যাবি? এই তো সামনের অমুক তারিখে অমাবস্যা। যাই হোক, তারা ডেট ঠিক করে ফেলে। মহিউদ্দিনও মোটামুটি ডিটারমাইন্ড সে যাবে। তো ওই দিন তারা আড্ডা দিয়ে চলে যায় এবং তাদের মধ্যে চ্যালেঞ্জ ভাব, এরকম একটা অবস্থা। তো তার বন্ধুরা তার সাথে আড্ডা শেষে যাওয়ার সময় ওই বন্ধু যে নাকি চ্যালেঞ্জ লাগছে সে তার আবার বলে, দেখিস মামা আমি কিন্তু এখনো টাইম দিলাম, যদি না হয় তাহলে কিন্তু এখনো পিছিয়ে যেতে পারোস। মহিউদ্দিনের আরো রোগ চাপে, এটাতে আরো রোগ চাপে। সে বলে যে এটা দেখা যাবে, টাইম মতো সবই দেখা যাবে, বলে তারা চলে যায়। যাই হোক, এর মধ্যে 2-1 দিন তাদের আবার দেখা হয়, কিন্তু ওই দেখা যাচ্ছে যে মহিউদ্দিনের একটা মনে মনে রাগের মতো তৈরি হয়েছে তাদের প্রতি, যে ওরা তাকে এত মনে করতেছে কেন, আর সে আসলেই সাহসী, সে প্রমাণ করবে। তাদের আড্ডা ওই বিষয়ে জমতেছে না, এখন টোটালি ব্যাপারটা তো চলে গেছে ওই চ্যালেঞ্জে। যাই হোক, নির্দিষ্ট রাত চলে আসে যেদিন নাকি ওই তাদের এই চ্যালেঞ্জ নেওয়ার পালা। মহিউদ্দিন সারাদিনই বেশ ছিল, মানে কি বলে, টেন্সড হয়েছিল সারাদিন, বা তার মানে নার্ভ বেশ শক্ত হয়েছিল যে সে কখন যাবে, কি করবে, কিভাবে কি করবে চিন্তা করতেছে। সে বাসায় একটা তার এরকম চুরি ছিল, সেটাকে সে একটা ইসের মধ্যে পেঁচা রাখছে, কোমরের মধ্যে নিয়ে যাবে রাতের বেলা। তার বাবার ড্রয়ার ঘেটে সে একটা ফ্ল্যাশ লাইট বের করছে, যেটা তার বাবার আগে ছিল। এটা একটা ছোট চিকন ফ্ল্যাশ লাইট, 2টা ডাবল ব্যাটারিতে চলে। ওইটারও সে 2টা ব্যাটারি কিনে লাগায় দেখছে যে আলো ভালো হয়, ওইটা নিয়ে রাখছে। এই মোটামুটি প্রিপারেশন, তার মোটরসাইকেল তো আছেই। তো সবকিছু রেডি করে সে বসে আছে, আজকে আর বাইরে যাচ্ছে না সন্ধ্যার পরে। তো তার মা এসে জিজ্ঞেস করছে সন্ধ্যার পর, কি রে তুই আজকে বেরোলি না? কি আজব ব্যাপার, যেহেতু ও তো বাইরে চলে যায় বিকালবেলা, বাইরে যাচ্ছে না। মা জিজ্ঞেস করছে বেরোলি না? বলে না, আজকে যাইতে ইচ্ছা করতেছে না, রাতের বেলা ফ্রেন্ডের সাথে দাওয়াত আছে। বলে কার সাথে দাওয়াত? তো সে ওই যে বন্ধুর সাথে যাবে তার কথা বলে, জমকের বাসায় দাওয়াত আছে। রাতের বেলা কিসের দাওয়াত? বলে আরে ওর চাচার বিয়ে ঠিক হয়েছে, এর জন্য খাওয়া দাওয়া হবে, যাইতে হবে ওইখানে, এখন এর জন্য এখন কিছু খাবো না, এখন বিরক্ত করো না। তার মাকে এটা বলে, তো তার মা একটু চিন্তা করে, ছেলে রাতের বেলা কই যাবে এরকম। তো দোয়া পড়ে ফু দিয়ে যায় ছেলেকে, আর বলে রাত্রেবেলা বাসার থেকে বেরোলে বাবা সবসময় দোয়া পড়ে বেরোবা। তার মা তাকে দোয়া শেখাইতে থাকে। তো সে খুব একটা মানে শোনে আর কি, মাকে তো আসলে ডিজার্টেড করতে পারে না, শুনে বলে আচ্ছা আচ্ছা পড়বো। তো তার মা তারপরও তাকে অনেকবার দোয়া পড়ে ফুটু দিয়ে তারপরে মা যায়। তো সে বসে থাকে, তার টাইম কাটতেছে না। মহিউদ্দিন অনেকক্ষণ চেষ্টা করে টিভি দেখতে, তাই টিভিতে মানে তার পছন্দের কিছুই হইতেছে না। এক সময় সে এটা বন্ধ করে চুপচাপ শুয়ে থাকে। সময় পার হচ্ছে না। এদিকে মহিউদ্দিনের মনের মধ্যে একটা প্রেশার তৈরি হচ্ছে, মানে সময় কাটছে না এবং চিন্তা করতেছে কি করবে, ওখানে গেলে কিভাবে হবে, সব চিন্তা ভাবনাগুলো মাথায় আসতেছে। তো তাদের আসলে বেরোনোর কথা রাত 11টার সময়। বাসায় যদিও বলছে আরো আগে বের হয়ে যাবে, কারণ বাসায় এত রাত বললে বেরোতে দিবে না। তো 11টার সময় তার বন্ধু রোমানের আসার কথা তার এখানে, এবং রোমানকে নিয়ে সে রওনা দিয়ে সে পৌঁছাবে তার বন্ধু আজাদ, যার সাথে তার এই বেট, আজাদের বাসায় গিয়ে আজাদ সহ তারা একসাথে চলে যাবে। আজাদের সাথে আরো একটা বন্ধু থাকবে এবং তারা সবাই মিলে যাবে সেই যে পুরনো মন্দিরের চাতালের কাছে। ওইখানে গিয়ে ওদেরকে নামিয়ে মহিউদ্দিন একা মোটরসাইকেল নিয়ে চলে আসবে সেই পুরনো শ্মশানে। এবং সেখানে কিন্তু সেই শ্মশানের একদম কাছে কিন্তু মোটরসাইকেল নেওয়া যায় না, রাস্তার পাশে মোটরসাইকেল পার্ক করে তাকে হেঁটে যেতে হবে। তো এইসব চিন্তা ভাবনা তার মাথায় আছে, এর জন্য তার মাথাগুলো কাজ করতেছে না। চিন্তা করতেছে কখন আসবে রোমান, আসলে যদি একটু আগে আসতো কথা বলতে পারতাম। তো যাই হোক, এক সময় সে দেখলো, ঘড়ির দিক তাকায় থাকতে টায়ার্ড হয়ে সে দেখলো যে এক সময় 11টা বেজে গেল, কিন্তু রোমানের তখনও দেখা নাই। তো ওরা খুব মানে মন মেজাজ খারাপ হয়ে গেল মহিউদ্দিনের। সে চিন্তা করলো যে ওরা কি আমার সাথে ইয়ার্কি করতেছে, মানে তখনকার সময় তো আসলে সেল ফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, আর তার বন্ধু রোমানের বাড়িতে ল্যান্ড ফোনও নাই। সে যে একটা ফোন করবে, মানে তার পাশে কিন্তু ফোন ছিল, কিন্তু সে ফোন করে যে রোমানকে পাবে সেটা হবে না। তো যাই হোক, সে একেবারে 11:15 পর্যন্ত দেখলো যে না, আসলে এখন আসলে ওয়েট করে লাভ নাই, আমি একাই বের হয়ে আজাদের বাসায় চলে যাই। তো সে যে বাইরে এলো বাসার থেকে, আস্তে করে সবকিছু তার চাবি
তার ফ্ল্যাশ লাইট এগুলো নিয়ে ছোট্ট একটা ব্যাগ নিছে, ব্যাগের মধ্যে এগুলো রাখছে, আর ওই সেই ছুরিটাও রাখছে ব্যাগের ভিতরে রেখে সে আস্তে করে বেরিয়েছে। বের হয়ে চুপি চুপি তার মোটর বাইকটাকে বের করলো, বের করে সে রাস্তায় নিয়ে আসলো, যে বাসায় যাতে না বুঝে যে সেই 11:15টার পরে বেরোচ্ছে। তো রাস্তায় যখন বেরোচ্ছে, রাস্তায় তখন একেবারে নিশ্চুপ, তাদের যে এলাকা সেই এলাকার মধ্যেও মানে একদম শব্দ নাই, ঝিঝি পোকা ডাকতেছে ঝিঝি করে, মানে উপশহর, মানে এটা কিন্তু আসলে শহর না, একদম উপশহর। সেখানেও কিন্তু অনেক গাছপালা, অনেক প্রাকৃতিক একটা এনভায়রনমেন্ট। এবং এর মাঝে এই রাত 11:15টার পরে সে যখন মোটরসাইকেলটি নিয়ে রাস্তার মধ্যে দাঁড়া করাইছে, তখন দেখতেছে 11:30 বাজে। 11:30 মানে ভীষণ রাত সেখানে। তো সে চিন্তা করলো এখন মোটরসাইকেল স্টার্ট দিলেও কিন্তু বাসায় শব্দ পাবে কেন এত নিশুতির মধ্যে। তো সে মোটরসাইকেলটা ঠেলে নিয়ে আরো সামনে নিয়ে গেল তাদের ওই রাস্তার মাথায়। তো সেখানে যে ততক্ষণ পর্যন্ত সে ওয়েট করতেছিল যে রোমান যদি আসে। তো সে 2-3বার কিক দিল, স্টার্ট হয়ে গেল মোটরসাইকেল। তো সে উঠে বসে চিন্তা করতেছে যে আমি কি আর কিছুক্ষণ ওয়েট করবো। তো এই মন এরকম করতে করতে সে কিন্তু আরো 10-15 মিনিট ওয়েট করে, তখন অলরেডি 11:45 মানে 12:15 বেজে যায়। তো চিন্তা করে যে না, আর ওয়েট করা চলে না, রোমান মনে আসবে না। তো সে রওনা দেয় আজাদের বাড়ির দিকে। তো যাচ্ছে, রাস্তাঘাট একদম ফাঁকা, কারণ সে যে রাস্তা দিয়ে আজাদের বাড়ি যেত সেটা হচ্ছে একেবারেই মানে উপশহরের একদম রাস্তা, নীরব রাস্তা, সেটা দিয়ে যাচ্ছে। দুই পাশে বড় বড় গাছ, অনেক পুরনো গাছ তাদের ওইখানে, এবং গাছের ডালপালা একদম মেলে আসে উপরে। রাস্তা মোটামুটি পিচ ঢালা, এবং সেখানে রাস্তাটা অনেক পুরনো পিচ ঢালা, রাস্তা একটু এবড়ো থেবড়ো হয়ে গেছে, এটার উপর দিয়ে চালা যাচ্ছে। তো যেতে 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 সে যখন রোমানদের বাসায় পৌঁছায়, এরকম নীরব রাস্তা দিয়ে গেল, তার 12:01 বেজে যায় রোমানদের ওইখানে। 12:01 বাজে রোমানের বাসায় যখন গেছে, দেখতেছে পুরা বাতি নিভানো, রোমানদের দোতলা বাসা এবং পুরোটাই বাতি নিভানো, চাঁদের আলো পড়ছে, এবং তাদের ওইখানে একটা বাগান বিলাসের গাছ, সেটা ফুলগুলো মনে হয় চাঁদের আলোতে ঝকমক করতেছে আরো। এখন ব্যাপার হচ্ছে যে সে তো ডাকতে পারবে না এখান থেকে, নিচে যে দারোয়ান সেও মনে হয় ঘুমায় গেছে, মানে একদম অন্ধকার বাসা, ডিপ ব্ল্যাক। তো সে তখন চিন্তা করলো, একটু মহিউদ্দিন তখন একটু কনফিউশনে পড়ে গেল যে সে কি আসলেই যাবে নাকি সে ফিরে চলে যাবে, মানে একটা ডিলেমার মধ্যে পড়ছে সে। চিন্তা করতে করতে সে চিন্তা করলো যে আচ্ছা যাই, আমি যাই, গিয়ে দেখি ওই চাতালের কাছে আগে যাই, ওইখানে কি আজাদটা চলে গেছে কিনা। তো সে আস্তে আস্তে মোটরসাইকেল চালায় চালায় চাতালের দিকে যাচ্ছে। চাতালের দিকে যেতে গেলে আরেকটা রাস্তা ধরতে হয়, এটা ঘুরে গিয়ে ওই নদীর পাড় ঘেঁষে যাবে। তো সেই রাস্তা ধরে সে যাচ্ছে, রাতে কোনো যানবাহন নাই, একদম নিশ্চুপ নিশুতি। রাস্তার যেখানে তার হেডলাইট পড়তেছে ইয়েলোইশ কালারের, তখনকার গোল হেডলাইট, এবং আলো একদম ডিরেক্ট করা, সুতরাং মোটরসাইকেলের যে অল্টারনেটর সেটার সাথে ওঠানামা করে আলো, যখন সে এখান থেকে তার অ্যাক্সেলারেশন বাড়ায় তখন আলো বাড়ে, কমালে কমে যায় এবং কাঁপে আলোটা। তো এইভাবে করতে করতে সে এক সময় দূরে চাতালের ওই অংশটা দেখতে পেল, যে এই পাশে বাঁক নিয়ে চলে গেছে, মানে গাছগাছালির মধ্যে দিয়ে ঘাস, ওদিকে মাঝখানে চাতালের যে একটা ইসের মতো ডোমের মতো এটা দেখতে পেল। কেমন যেন একটু ভয়ঙ্কর মনে হচ্ছে তার কাছে। তো যাই হোক, মহিউদ্দিন তারপরও চিন্তা না করে মোটরসাইকেল নিয়ে চলে আসলো। একদম কাছাকাছি এনে যখন দাঁড়ালো, সে ওখানে কোনো মোটরসাইকেল দেখলো না। তো তার বন্ধু কিন্তু যদি আসা আজাদ, তারও কিন্তু মোটরসাইকেল রাখবে, ওখানে মোটরসাইকেল নাই। তো সে একটু ভিতরে ভিতরে একদম মুশড়ায় গেল, চিন্তা করলো যে এটা কেমন হলো, ও আসলো না। তো তখন নিজেই চিন্তা করতেছে, আমি কি ভয় পাই? আমি যদি ভয় পাই তাহলে তো আমার এই চ্যালেঞ্জে লাগা উচিত না, এখানে তো মানে চ্যালেঞ্জ থাকা উচিত না এখানে, কেন আমি তাহলে ভয় পাইতেছি, কিসের ভয়? আমি তোদের সাথে চ্যালেঞ্জ করেই আসছি। তারপরে চিন্তা করলো যে আমি এখান থেকে নেমে একটু চাতালের ওইখানে গিয়ে দেখি ওরা আছে কিনা। তো সে মোটরসাইকেলটাকে রাখলো। মোটরসাইকেলের সাউন্ডটা যে হচ্ছে এটাই অনেক জোরে মনে হইতেছে, বেশ লাউড একটা শব্দ, মানে মনে হচ্ছে যে এই শব্দটাই চারিদিক কঙ্কর করে ফেলবে, এরকম একটা শব্দ, ডাক 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 ডাক। তো সে যখন এটা বন্ধ করলো মোটরসাইকেলটা, তখন হঠাৎ করে মনে হলো যে একদম মানে নিঃশব্দটা চেপে ধরছে চারিদিক থেকে, এরকম একটা অবস্থা। এবং তার কাছে মনে হলো যে মানে একটা প্রাণের যে আরেকটা চিহ্ন, এই মোটরসাইকেলের সাউন্ডটা বা মোটরসাইকেলের যে ইঞ্জিনের শব্দটা, তার কাছে মনে হচ্ছিল এটা একটা লাইভ জিনিস, মানে তার সাথে আছে। এখন মনে হচ্ছে যে সে পুরাই একা, এখানে কেউ নাই, নিস্তব্ধ চারিপাশ। তো সে বেশ ভয় পাইছে, কিন্তু মহিউদ্দিন বেশ ভয় পেলো। সে চাবিটা খুলে আস্তে আস্তে হেঁটে হেঁটে সে গেল ওই ইসের মধ্যে দিয়ে ঢুকলো, পাশে এখানে এরকম ভেড়ার মতো আছে, ওই পাশে ঢুকে গেল ভিতরে। হেঁটে সে ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে চাতালের দিকে, তার দেখার ইচ্ছা তার বন্ধুরা ওইখানে আছে কিনা। তো সে আস্তে আস্তে হেঁটে একদম চাতালের কাছে গেছে, যে দেখতেছে একদম খাকা করতেছে। ওই চাতালটা চারিদিকে খোলা, এরকম দরজার মতো করা, এবং উপরে একটা ডোমের মতো আছে, আর একেবারে পানির পাশে
তো ওইখানে গিয়ে এসে দেখতেছে না ওখানে কেউ নাই, খা খা করতেছে জায়গাটা কেমন জানি। তো এই জায়গাটা কেন বানাইছিল তার আদৌ কোনো আইডিয়া নাই। হতে পারে একটা সময় হয়তো এটা কোনো মন্দিরের অংশ ছিল, এখন হয়তো ভগ্নাংশ, এখন কিছুই নেই এখানে। তো যাই হোক, সে ওই জায়গায় কিছুক্ষণ দাঁড়ায় থাকলো এবং তার ভয় লাগতেছে কেমন জানি। বাতাসটা ঠান্ডা ঠান্ডা, বসন্তের সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে গায়ে। যাই হোক, সে ওখান থেকে হেঁটে বেরোলো। বেরোয় চিন্তা করলো, আমি যেহেতু এখানে আসছি আর বেরোইছি, আমি ঠিক ওখানে যাবো। আমার সাথে মনে হয় ওরা এটা একটা গেম খেলছে, ফাইজলামি করছে, যে আমাকে এরকম বের করবে, করে ওরা যাবে না, আমাকে মনে করছে ভীতু, আমি হয়তো যাবো না, বা সামথিং লাইক দ্যাট, বা তারা এটার কোনো পার্ট হইতে চাইতেছে না, বা আমার নিয়ে মজা নিবে। আমি ঠিকই যাবো ওইখানে, আমি যে ওখান থেকে মাটি খুঁড়বো, খুঁড়ে আমি যদি নাও পাই মানে কোনো কিছু, আমি খুঁজে বের করবো ওইখান থেকে, মানে সেটা মানে কিছু একটা ওখান থেকে সে বের করবেই। এটা সে মনে মনে ডিটারমাইন্ড হয়ে কিন্তু হাঁটা দিল, তার রাগ উঠে গেছে, জিদ উঠছে। হাঁটতে হাঁটতে সে চলে আসলো মোটরসাইকেলের কাছে। সে মোটরসাইকেলটা স্টার্ট দিল কিক করে কয়েকবার। স্টার্ট হওয়ার পর সে মোটরসাইকেল নিয়ে রওনা দিল সামনে। তো জানি যে রাস্তাটা কোন দিকে। তো বেশ খানিকটা এগিয়ে সে যখন নাকি ডানে মোড় নিয়ে ঢুকছে, মানে মূল যে রাস্তাটা চলে গেছে পুরানো শ্মশানের দিকে, ওদিকে যেতে, তো গিয়ে দেখতেছে ওইখানে কিন্তু আর ওই পিচ ঢালা রাস্তা নাই। রাস্তা মানে মাটিতেই করা, ভাঙাচোরা, আগে ইট সোয়ালিং ছিল, ওগুলো ভেঙে গেছে। ওইটার উপর দিয়ে সে যাওয়া শুরু করলো। মোটরসাইকেল বেশ ঝাঁকি খেতে খেতে যাচ্ছে, হ্যাঁ, এবং ধুলা উঠতেছে চাক্কা থেকে। এবং এই জায়গায় বাঁ পাশটা পুরোপুরি জংলা টাইপের। এখানে মনে হইতেছে যে বাঁ পাশ থেকে যে কোনো সময় শিয়াল টিয়াল বেরোয় আসবে, সাপখোপও থাকতে পারে, গাছের বড় বড় ডাল এদিকে চলে আসছে। আর ডান দিকে মানে পানি, সামনে যে ডান দিকে পানির এই পাশ থেকে শুরু হলো আবার কিছু গাছপালা, আর সেই গাছপালা পার হয়ে কিন্তু বেশ খানিকটা ফাঁকা জায়গা বেরিয়ে আসলো। এবং এই ফাঁকা জায়গা দেখেই মহিউদ্দিন বুঝতে পারলো যে সামনেই শুরু হয়ে গেছে সেই পুরনো শ্মশানের জায়গাটা। তো সে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে সামনে, এবং তার হেডলাইট পড়তেছে শুধু সামনে, ডানের ফাঁকা জায়গাটা হালকাই দেখা যাচ্ছে। তো একসময় সে বুঝলো যে আমার কোথাও এখানে মোটরসাইকেল রেখে ঢুকতে হবে ডানে। তো সে মোটরসাইকেলটা ডানে রাখলো, আস্তে করে পাশে এনে তার সে কমপ্লিট স্টপে গেল, তারপর স্টার্ট বন্ধ করে দিল। সেই আগের মতোই পুরা নিঃসঙ্গতা পেয়ে বসলো। তার কাছে মনে হলো যে আসলে সেই একমাত্র মানুষ সেখানে আছে। আর প্রচন্ড ঝিঝি পোকার শব্দ, রাতের নৈশব্দ। তো সে বাইকটাকে রেখে স্ট্যান্ডে দিয়ে সে আস্তে করে হেঁটে নামলো। ওখান থেকে হেঁটে ঢুকে গেল ওই জায়গা, ফাঁকা জায়গাটার ভেতরে। তো ফাঁকা জায়গা ধরে সে হেঁটে চলতেছে নদীর দিকে। এটা কিন্তু আকাশের আলোতে হাঁটতেছে সে, মানে অন্ধকারের মধ্যে কিন্তু আকাশের একটা আলো থাকে। তো সেই আকাশের আলোতে বোঝা যাচ্ছে নদীটার সামনের অংশটা, আর এই পাশের যে গাছগাছালিগুলো আছে এগুলো পুরো ডার্ক হয়ে আছে, ওগুলো দেখা যাচ্ছে না। এবং এর মাঝে 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 দেখা যাচ্ছে জোনাকি উঠতেছে, এবং জোনাকির আলো মানে খুব বেশি ঘন হয়ে না, কিছু জোনাকি উড়ে উড়ে যাচ্ছে। এই অবস্থায় হাঁটতে হাঁটতে সে সামনের দিকে যাচ্ছে। তো চিন্তা করলো ফ্ল্যাশ লাইটটা বের করবে কিনা। তো ফ্ল্যাশ লাইট বের করার আগে চিন্তা করলো যে আমাকে বুঝতে হবে যে এখানে গাছটা কোথায়। এখানে কিন্তু সেই বড় বট গাছ থাকার কথা, তার বন্ধুরা বলে দিছিল যে বড় বট গাছটা আছে এখানে, এবং এই বট গাছটা বেশ পুরনো বট গাছ, এটা বেশ পুরনো, বেশ চওড়া, মানে এটা মনে করে 3-4টা মানুষ লাগবে বেড় পেতে। এবং তার একটা অংশ নেমে গেছে পানিতে নেমে গেছে। এবং এই বট গাছের নিচেই নাকি যারা আসতো আর কি, তান্ত্রিক বা অঘরী যারা আসতো, তারা এখানে এসেই অনেক রকম রিচুয়াল করতো। তো ওইখানেই নাকি ওই জিনিসপত্র পুঁতে রাখা আছে অনেক কিছু। তো সে চিন্তা করতেছে বট গাছটা কোথায়। এই চিন্তা করতে করতে মহিউদ্দিন চিন্তা করলো তার ব্যাগের থেকে সে হাত দিয়ে নেওয়া হবে। তো সে ব্যাগের মধ্যে হাত দিলে একটু ভয়ও লাগতেছে, বুকটা ধুকপুক ধুকপুক করতেছে, কেন মনে হচ্ছে পুরো জায়গাটায় কিছু নাই। এবং এই অন্ধকারের মধ্যে এই পানির মধ্যে যে মাঝে মাঝে বাতাস লেগে একটা ঠান্ডা আবহাওয়া তৈরি হইতেছে সেটা সে বুঝতেছে। তো সে তার ব্যাগ ঘেটে বের করলো ফ্ল্যাশ লাইটটা, সাথে ছুরিটা, দুইটাই বের করলো। ছুরিটা নিয়ে সে কোমরে বেল্টের সাথে গুজে রাখলো, আটকায় আছে আর কি, যেহেতু ছুরির এই পাশটা একটু মোটা, ওটা তার বেল্টের সাথে আটকায় গেল। আর ফ্ল্যাশ লাইটটা হাতে নিয়ে সে মেরে দেখলো যে হ্যাঁ, আলো পড়ে সামনে। যেখানে আলো পড়ে জায়গাটা একটু অন্যরকম লাগে। তো চিন্তা করলো এর থেকে রাতের এই আকাশের আলোতে হাঁটাই বেটার। তো সে দূরে একবার আলো মারলো, মানে একদম সোজাসুজি না মেরে সাইড করে। ওইখানে গিয়ে দূরে অবয়ব দেখলো, বিশাল বট গাছের অবয়ব। সে বুঝতে পারলো এই তো বট গাছ পেয়ে গেছি। তো সেই দিকে হাঁটা ধরলো সে, লাইট নিভায় আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। এবং এই রাতের শব্দগুলো পাচ্ছে, ভয়ঙ্কর একটা পরিবেশ। মনে হচ্ছে যে কোনো সময় এই যে গাছগাছালির ভেতর থেকে কিছু একটা বের হয়ে আসবে, এরকম মানে বন্য শিয়ালের ভয় তো সে পাচ্ছেই। এবং রাতের যে মানে নিশাচর প্রাণীর ডাক, সেগুলো সে পাইতেছে। এখন মহিউদ্দিন কিন্তু শিওর না কোনটা কিসের ডাক, সেটাও সে বুঝতেছে না। রাতের পোকাও যে সব চিনে সে, যেগুলো ডাকতেছে সেগুলো হচ্ছে জান না। জোনাকে চিনতেছে, ঝিঝি পোকা চিনতেছে,
হঠাৎ দূরে শিয়াল ডাকা শুরু করলো এবং এক নাগাড়ে ডেকে চললো। তো শিয়ালের ডাকগুলা সে বুঝতেছে যে শিয়াল এরকম ডাকে রাতের বেলা। তো হঠাৎ মনে হলো শিয়ালের ডাকগুলো আস্তে আস্তে কাছায় আসছে, আরো মানে যেখান থেকে সে শুনছে প্রথমে তার থেকে কাছায় আসছে। তো সে চিন্তা করলো যে আমাকে একা পেলে কি শিয়াল দল বেঁধে আক্রমণ করবে নাকি। আমার চিন্তা করতেছে যে আমি তো যাচ্ছি শ্মশানে, এখান তো পুরাতন শ্মশান, এখান তো নতুন কোনো কিছু হচ্ছে না। আবার যদি এখানকার ওই যে তান্ত্রিক মান্ত্রিকরা কোনো মানে সাধনা করতে কিছু নিয়ে আসে এখানে, আমি যদি এগুলোর মধ্যে পড়ি, এগুলো চিন্তা করতেছে। তবে সে জানে যে অনেক সময় নাকি তান্ত্রিকরা করে সাধনা, বাট কাউকে দেখলে কিছু বলে না, তারা মানে এমন ইশারা করে চলে যেত ওখান থেকে, সেটাও সে জানে। তো যাই হোক, এগুলো সে শুনছে মানুষের কাছে, আগে বন্ধুদের বা পরিচিত মানুষের কাছে। যাই হোক, সে হেঁটে হেঁটে সামনে যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে বটগাছটা কাছায় আসলো, বোঝা যাচ্ছে বিশাল মানে অন্ধকার, বটগাছের নিচটা একদম জমাট বাঁধা অন্ধকার। মনে হচ্ছে চারিপাশে আকাশের আলো যতটুকু আছে আছে, বটগাছের নিচটা একদম জমাট বাঁধা অন্ধকার, মানে একদম পুরা। এবং এই পাতার ফাঁক দিয়ে চাঁদনি রাত হলে চাঁদের আলো পড়তো, এখন কিছুই পড়তেছে না, মানে আকাশের আলোটাও ওই ফাঁক গলে বেরোচ্ছে না। তো সে ভাবলো যে এখন ফ্ল্যাশ লাইটটা ব্যবহার করার সময়। তো সে ফ্ল্যাশ লাইটটা মারলো, মেরে দেখলো যে বটগাছের নিচের জায়গাগুলোয় পড়ছে। কেমন যেন একটু তার ভয় লেগে উঠলো, জায়গাটা জানি কেমন অন্যরকম। তো যাই হোক, আস্তে আস্তে যে চলে আসলো বটগাছের পাতার নিচে, যেখানে বিশাল মানে ছাউনির মতো মেলে আছে পাতাগুলা, এবং জায়গাটা ঠান্ডা, মানে অন্য সময়ের থেকে অনেক বেশি ঠান্ডা। মানে এই জায়গায় এসে তো শীত লেগে গেলো। তার গায়ে একটা জ্যাকেট ছিল, একটা লেদারের জ্যাকেট ছিল, তারপরও তো শীত লাগা শুরু করলো। যাই হোক, হাঁটতে হাঁটতে সে বুঝতেছে না কোথায় কি করবে, যে কোথায় খুঁড়বে সে কি। দেখতেছে মাটি, সে আন্দাজ করতেছে যে এখানে কিছু থাকতে পারে, ওখানে কিছু থাকতে পারে। এরকম চিন্তা করতে করতে একটা জায়গা সে চিন্তা করলো, তার নর্মাল সেন্সে আসলো, বট গাছটা যেখানে আছে তার সোজা মাঝখান থেকে একটা এরকম খোড়লের মতো নেমে গেছে। একটা জায়গা দেখে মনে হলো যে এই জায়গায় হয়তো মানুষ খোড়ল টোড়ল করছে, কোনো মাটি টাটি কিছু খুঁড়ছে কোনো সময়। এটা চিন্তা করে সে চিন্তা করলো এই জায়গায় আমি ছুরি দিয়ে একটু মানে কিছু খুঁড়ি। এরকম চিন্তা করে সে ওখানে গেল, যে হাঁটু গেড়ে বসলো। ফ্ল্যাশ লাইটটা কিন্তু জ্বালানো তার তখনও, আর কেমন জানি ভয় লাগতেছে তার। ফ্ল্যাশ লাইটটাকে সে মাটির উপর রাখলো, রেখে ছুরিটা দিয়ে খোঁচা দিল মাটির গোড়ায়। দেখলো মাটির গোড়াটা মোটামুটি নরম, মানে খুব শক্ত না, আবার একদম মানে নরমও না। তো এরকম যখন সে খোঁচা দিয়ে মোড়াইছে, তখন ধুলার মতো উড়ে গেছে। আবার দিল। এরকম 3-4 বার খোঁচা দেওয়ার পর হঠাৎ তার কাছে মনে হলো যে বট গাছের মধ্যে একটা ঝাঁকি পড়লো, মানে মনে হলো যে পাখি অনেকগুলো যে উড়ে যায়, এরকম পটপট করে এরকম করে পাখি ওড়ার মতো শব্দ পাইলো অনেকগুলো। সে চিন্তা করলো যে হইতে পারে নিশাচর পাখি থাকতে পারে এখানে, এগুলো হয়তো বসেছিল উড়ে গেছে। তো এটারে সে আর এতটা গায়ে মাখলো না, সে আবার এরকম খোঁচাচ্ছে। একটু পরে সে আবার একটা শব্দ পেলো, মনে হলো তার থেকে পেছনে, মানে এখানে পাইলা পাতা ছিল, পাতা ডাল এগুলো পাইল করে রাখা ছিল। হয়তো কোনো মানুষ এগুলো এখান থেকে টোকায় নিয়ে যায়, বা কিভাবে এইভাবে পাইলটা হয়েছে, মানে এক জায়গায় জমে আছে, সে বুঝতে পারলো না। ওই জায়গায় শব্দ পাইলো সে, কেমন যেন সর 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 শব্দ। সে ভাবলো আবার সাপ নাকি, ওখানে কিন্তু সাপ আছে অনেক তাদের অঞ্চলে, সে জানে সাপ আছে। সে ভাবলো সাপ কিনা। তো সে ফ্ল্যাশ লাইটটা নিয়ে সোজা ওইদিকে মারার চেষ্টা করলো ওই ইসের মধ্যে। 1 সেকেন্ডের মধ্যে মনে হলো তার লাইটটা কিছুর উপর পড়ছে, পড়ে টিপ করে নিভে গেল লাইটটা। তার ফ্ল্যাশ লাইটটা টিপ করে নিভে গেল। নেবার আগে জাস্ট একবার ব্লিপের মতো করছে। তো সে বোঝার চেষ্টা করলো কেন নিবলো। সে লাইটটা আবার এরকম বাড়ি দিল, তার কাছে ভয় লাগছে। কি দেখছিল তার যতদূর মনে পড়ে, যে একটা লম্বা কিছু এরকম সাপের মতোই, কিন্তু সাপ না, সে বুঝতে পারছে। তার কাছে মনে হচ্ছে চুল, এবং চুলটা মনে হচ্ছে রুস্কো খুস্কো ময়লা চুল, লম্বা বেশ সাপের মতো, প্রায় 10-12 ফিট হবে। এবং চুলটা মনে হলো মাটিতে ঝাড়ু দিয়ে যেভাবে যায় সেইভাবে পেঁচাই গেছে এখান থেকে, এরকম মানে একটা ঢেউ তুলে পেঁচাই গেছে মাটির মধ্যে শ্যাত করে। তো সে চিন্তা করলো ঘটনা কি। আবার কিছুক্ষণ তাকায় থাকলো ওই জায়গায়, দেখলো যে আর কোনো শব্দ নেই, চুপচাপ নিশ্চুপ হয়ে গেছে। তো ফ্ল্যাশ লাইটটাকে সে 2-3 বার বাড়ি দিয়ে পিছনটা খুলে ফেললো। খুলে ব্যাটারি কিন্তু নতুন লাগাইছে সে, তখনকার সময় 555 ব্যাটারি পাওয়া যেত, সেই ব্যাটারির একটা সেট লাগাইছে। তো ওইটাকে সে বের করে আবার ঢুকে আবার পেঁচায় লাগাইলো পিছনটা। তো ব্যাটারি লাগায় সুইচ দিতেই তার ফ্ল্যাশ লাইট আবার জ্বলে উঠলো। জ্বলে ওঠার পর সে বুঝলো না যে ম্যাল ফাংশনটা কি হয়েছিল। যাই হোক, সে ভয়ে ভয়ে ওইদিকে হেঁটে যাচ্ছে। ঘটনাটা কি, লাইট মেরে যেতে দেখতেছে যে যেখান থেকে সে দেখছিল মনে হয়েছিল এরকম একটা মানে সোয়াইপের মতো করে গেছে, টেইল সোয়াইপের মতো, মানে মাটি ঘষে কিছু গেছে। ওই জায়গাটা কেমন যেন ঝাড়ু দিয়ে ফেলছে কেউ, এরকম লাগতেছে, বেশ লম্বা করে, মানে মোটামুটি হবে ওই যে তার যে জিনিসপত্র পাইল আপ করে রাখা, বট গাছের পাতা, টুকরা টুকরা ডাল, এগুলা সেটারে মনে হইতেছে যে আমরা যেমন অনেকটা জিওমেট্রিক দিয়ে আঁকি, কোন আঁকি,
ওরকম ভাবে ওইটাকে মাঝখানে রেখে যদি আঁকা হয় জাস্ট লাইক দ্যাট, মানে ওই পাতার পাইলটাকে একেবারে কেন্দ্র বিন্দুতে রেখে একটা ডিস্টেন্স পর্যন্ত মনে হচ্ছে যেরকম একটা ব্যাস নিয়ে ঝাড়ু দিয়ে ফেলছে কেউ। এত বড় ঝাড়ু কিভাবে আর এরকম ভাবে কিভাবে গেল জিনিসটা, সে একটু অবাক হইতেছে। তো দেখতে দেখতে মানে মনে হচ্ছে মানে অনেকখানি সরায় ফেলছে জিনিসপত্র এখান থেকে, মানে ময়লা পাতা টাতা সরায় ওদিকে নিয়ে গেছে। তো সে দেখতে দেখতে কাছে গেল, মূল চিন্তা করলো সাপ খোপ তো এরকম হওয়ার কথা না। এটা ভাবতে ভাবতে সে লাইটটা যে মারলো যে সেই পাতার কাছে গিয়ে সে নিজে পা দিয়ে অনেকগুলো পাতা সরালো। তো সরা একটা জায়গায় দেখতেছে বেশ খানিকটা জায়গা মনে হচ্ছে যে মাটিটা দেখে মনে হচ্ছে একটু ডিফারেন্ট, মাটির কালারটাও ডিফারেন্ট। সে মনে করলো যে এটা হয়তো নতুন কোনো মাটি। চিন্তা করলো এইখানে কি কেউ কিছু পুঁতে রেখে গেছে, হইতে পারে। সে লাইটটাকে পাশে রেখে ওই জায়গাটাকে কোচানো শুরু করলো, কারণ এতক্ষণ গাছের গোড়ায় যে খোড়লটার কাছে খোঁচায় কিন্তু সে কিছু পায় নাই। এখানে যখন খোঁচাচ্ছে সে মাটি আরো বেশি বেশি উঠতেছে, মানে তার যে ছুরিটা ছিল বেশ মোটাই, সে যখন এরকম মাটিতে মারতেছে অনেকখানি ঢুকে যাচ্ছে ছুরি, চাপ দিয়ে কাট করলে অনেক মাটি উঠে আসতেছে। তো সে ভাবলো ঘটনাটা কি। এরকম করে করে বেশ খানিকটা উঠানোর পর হঠাৎ করে তার শক্ত কিছুর সাথে লাগলো তার এই ছুরিটা। তো সে খেয়াল করে দেখার চেষ্টা করলো, কি আলো মারলো, মেরে দেখলো যে কালচে রঙের একটা হাড়, মনে হচ্ছে হাতের হাড় ওখানে পড়া। তো সে একটু থতমত খেয়ে গেছে, সে মাটিটা আর একটু সরাইছে, সরায় সামনে গেছে, দেখলো হ্যাঁ আসলে হাতের হাড় এখানে এরকম মানে তোলা। এই সময় হঠাৎ করে তার যে ফ্ল্যাশ লাইটটা টপ করে আবার নিভে গেল। মহিউদ্দিন ভয়ে খানিকটা চমকায় উঠছে, কারণ এই টাইমটা সে যেটা দেখছে বা পাইছে সে কিন্তু এরকম হাত দিয়ে একটু দেখছে ধরে ওই জিনিসটা, হাড়টা। তো এই সময় হঠাৎ করে লাইট নিভে গেল, তার জন্য বেশ ভয়ের। আর ঠিক সেই সময় লাইটটা নেভার সাথে সাথে মনে হলো ওই যে পাইলটা ওই পাশে, মানে পাইলটা তো অনেক দূর পর্যন্ত আছে, বেশ খানিকটা ওই সাইড থেকে, মানে সেই যেখানে বসে আছে হাঁটু গেড়ে তার থেকে প্রায় 2-2.5 ফিট দূরে, মানে মনে হলো যে পাতা টাতা নড়ে উঠলো অনেকটা। মহিউদ্দিন লাফ দিয়ে সরে যেতে গেছিল ওদিক থেকে, চিন্তা করছে ব্যাপারটা কি, সে ভয় পেয়েছে কোনো সাপ টাপ আছে নাকি। তো সাপ টাপ আছে নাকি এটা ভাবতে যে সে দেখলো মনে হলো পাতার নিচ থেকে একটা মানুষের অবয়ব উঠছে, এবং এই যে রাতের যে আকাশের আলোতে যতটুকু বুঝতেছে সে, চাঁদের আলো তো নাই, আকাশের আলোতে বুঝতেছে একটা মানুষের মতো অবয়ব, মানে একটা মানুষ যদি পাতা বা ডালপালা দিয়ে ঢাকা থাকে, যদি উঠে বসে যেরকম হয় সেরকম একটা অবয়ব, একটা পুরো অবয়ব মনে হচ্ছে ডার্ক একটা অবয়ব উঠে বসছে। এবং যে সে হাতের হাড়টা দেখছিল, এই হাড়টা মনে হলো ফট করে এসে তাকে চেপে ধরলো, তার হাতটা মহিউদ্দিনের বাঁ হাতটা চেপে ধরছে। সে একদম ফিল করছে তার হাতের ঠিক কবজির উপরে চেপে ধরছে, সে বুঝতে পারছে যে হাড়গুলো তাকে চেপে ধরছে। সে ভয়ের চোটে ঝাড়া মারলো জোরে, এবং প্রথম ঝাড়াতে তার হাতটা ছুটলই না, মানে সে ভয়ের চোটে আবার মানে নিজের মন থেকে তার বেরোয় গেল আল্লাহ আল্লাহ বলে ছাড়া দিল। 2বার ঝাড়া দেওয়ার পর সাথে সাথে তার হাত থেকে মনে ছুড়ে গেল ওই জিনিসটা। তো সে আর কোনো দিক না তাকায় দৌড় দিছে ওই দিক থেকে। পেছনে সে অস্পষ্ট কণ্ঠে শুনতেছে, কিরে হার নিবি না, বেশ মানে একটা ক্ষণক্ষণে অস্পষ্ট নারী কণ্ঠ বলছে হার নিবি না। সো ভয়ে পলানোর সময় মহিউদ্দিন একবার পেছন ফিরে তাকাইছে, তাকায় দেখলো ওই যে অস্পষ্ট কালো যে ইটা অবয়বটা বসে আছে, বোঝা যাচ্ছে যে ওটার মাথায় চুল আছে, একদম মানে চুল যেরকম থাকে সেরকম, এবং চোখ দুটো জ্বলতেছে, এবং চোখের আলোটা এত ব্রাইট যেটাতে সে চোখের আশপাশের কিছু অংশ দেখতে পাচ্ছে, সেটা কালচে কুচকুচে এরকম। এবং সে দৌড়াইতে দৌড়াইতে ফিল করলো যে তার পেছনে মনে হলো একটা মানে আন্দোলন শুরু হলো, মানে নড়াচড়া, মানে ওই পাতা টাতা কেউ ছাড়া দিয়ে উড়ায় ফেলছে, ধোঁয়ার মতো তৈরি হয়ে গেছে পিছনে, মানে ধুলা টুলা অনেক কিছু ছিল, ওগুলা একদম নাড়াচড়া চড়ে ধুলার মতো উড়ে গেছে। তো মহিউদ্দিন ভয়ে দৌড়াইতে দৌড়াইতে সে চলে আসছে একদম বাইরে, এবং তার ফ্ল্যাশ লাইট কিন্তু তার সাথে নাই, ছুরিও নাই। সে এখন মানে ওই বাইরে মানে কি ওই জায়গাটার বাইরে চলে আসছে, এসে যে বোঝার চেষ্টা করছে তার মোটরসাইকেল কোথায়। বুঝতে পারলো হাতের বাঁ দিকে তাকে যেতে হবে। তো সে মানে এখন আর তো কোনো উপায় নেই, মোটরসাইকেল ছাড়া ফিরতে পারবে না, সে বাঁ দিকেই দৌড় দিল, যদিও বাঁ দিকটা কিন্তু যেদিক থেকে আসছে কাছাকাছি। দৌড়াইতে দৌড়াইতে সে এক সময় দেখছে যে মানে বুঝতে পারছে এখানে তার মোটরসাইকেলটা থাকবে আর কি। তো ওই জায়গায় দৌড়ায় যায়, দেখতেছে দূর থেকে মোটরসাইকেল অবয়ব, সে দৌড় দিয়ে যে মোটরসাইকেলের উপর বসলো, ঠান্ডা বরফের মতো হয়ে গেছে ট্যাঙ্ক। সে কোনো মতো পকেট হাতলে চাবি বের করে চাবিটা ঢুকাইতে পারলে সে পাচ্ছে না আর কি হোলটা। তারপর সে ঢুকাইছে কিক মারলো, স্টার্ট নাই, সাউন্ড করলো, 2-3বার মারার পর বাইক স্টার্ট হলো। সে সাথে সাথে ওই জায়গায় ঘুরায় মোটরসাইকেল সাথে সাথে গিয়ারে ফেলে টান দিছে,
টান দিয়ে সে ওখান থেকে বেরোনো শুরু করছে। একদম তার মনের মধ্যে ভয়, মনে হচ্ছে কিছু একটা আসতেছে, কারণ তো সে ওই যেখানে আলোড়নের শব্দটা পাইতেছে, যেখানে পাতা টাতা সব নড়ে গেছে, যে একদম ভয়ঙ্কর ভাবে নড়ে গেছে সব, এবং ধুলার মতো হয়ে গেছিল জায়গাটা। যাই হোক, সে স্পিডে চালাতে চালাতে যাচ্ছে, চালাইতে চালাইতে এক সময় সে ওই চাতালের কাছে যখন আসছে, তখন সে দেখতেছে যে তার বন্ধুর মোটরসাইকেল, ওই আজাদের মোটরসাইকেল ওখানে দাঁড়ানো। তো আজাদের মোটরসাইকেল দেখে তার থামার মতো কোনো চিন্তাই হলো না। সে তার মনের মধ্যে তখন ভয়, তার মনে চিন্তা হচ্ছে যে এখান থেকে আমি বেরোয় যেতে পারলে বাঁচি। তখন সে মাথায় আসলে কাজ করতেছে না, সে মানে ট্রেনে ওখান থেকে পার হয়ে গেল। তো ট্রেনে পার হয়ে সে যখন সোজা যাচ্ছে ওখান থেকে, মানে তার যতটুকু থ্রটল পারতেছে সে থ্রটল করে যাচ্ছে। তো ওখান থেকে ঘুরে সে এই পাশে রাস্তা দিয়ে, তখনও তার বুক কাঁপতেছে ধরথর করে। তো সে যাবে সে ওই লেকের পাশের রাস্তা দিয়ে, মানে নদীর এই পাশের রাস্তাটা দিয়ে যেখানে পার্ক করছে আর কি। ওইখান থেকে সে যখন ঘোড়ায় ঢুকছে, সামনে দিয়ে যাওয়ার সময় সে দেখলো যে ওই যে ওইখানেও তো একটা পার্কের মতো জায়গা আছে, ওইখান থেকে মনে হলো একটা মানে ঘূর্ণি বেরোলো, ধুলার ঘূর্ণির মতো। ওই যে দেখা যাচ্ছে অনেক সময় সামারে ঘুরে ছোট ছোট এরকম ঘুরে ঘুরে যায়, এইটা বেশ বড় হয়ে, মানে বেশ বড় আকৃতির, মানে একটা মানুষের থেকে বড় আকৃতি, ঘুরে তার সামনে দিয়ে যে ঘুরতেছে তার মোটরসাইকেলের সামনে। তো দেখতে দেখতে মহিউদ্দিনের মোটরসাইকেল ওইটার উপরে এসে পড়লো। তার সে মনে হলো যে বাতাসের একটা হলকা পেল, মানে গরম একটা হলকা তার গায়ের মধ্যে লাগলো, এবং সে এটাতে কেমন যেন তার গাটা শিরশির করে উঠলো। ওইটা পার হয়ে সে সামনে যাচ্ছে, এবং সে এক সেকেন্ড তার কাছে কেন জানি মনে হলো যে একটা চুলের স্পর্শ পেলো তার গায়ে। মানে মানে খুবই অন্যরকম, তার গায়ে হিরি করে উঠলো, একটা চুলের স্পর্শ, মনে হলো চুল তার শরীরকে পেঁচায় চলে গেল এরকম। তো যাই হোক, মহিউদ্দিন মানে এইভাবে করে মোটরসাইকেল টানতে টানতে একসময় তার বাসায় চলে আসলো। বাসায় এসে সে আর ও কেয়ার করলো না, তার ইচ্ছা হচ্ছে যে গভীর রাতে এরকম আসলে সে বাইকটা আগের থেকে স্টার্ট বন্ধ করে দেয়, ঠেলে ঠেলে আনে। কিন্তু এইটা সে কোনো একটা বাসার গেটের মধ্যে এসে সে মোটরসাইকেল স্টার্ট অবস্থায়, তারপর দরজাটা নিজেতে খুলে বাইকটার ভিতরে ঢুকাইলো। ঢুকায় সে মানে তার এখানে ছোট্ট তাদের একটা গ্যারাজ ছিল, ওইটা খুললো, খুলে মোটরসাইকেলটা ভিতরে ঢুকাই দিল, একদম চালাই ঢুকাইছে ভিতরে। মানে এরকম নিশিরাতে বেশ লাউড সাউন্ড হওয়া শুরু করছে গ্যারাজের মধ্যে। মোটরসাইকেল ঢুকছে, বদ্ধ জায়গা, জোরে সাউন্ড হইতেছে, এবং এই গ্যারাজের ভিতর থেকে দরজা দিয়ে খুলেই তাদের বাসায় ঢুকতে হয় আর কি। ভিতর থেকে গ্যারাজের ভিতর থেকে একটা দরজা আছে বারান্দায় ঢোকার। সে মোটরসাইকেল রেখে যে স্টার্টটা বন্ধ করে সে ওই গেটটা ঠাস করে খুলে ভিতরে ঢুকছে। ঢোকার পরে সে অলরেডি দেখলো যে তার ঘরের মধ্যে তার আম্মার রুমে লাইট জ্বলে উঠছে। তো সে কেন জানি একটা অন্যরকম দুনিয়ায় আছে, সে চিন্তা করতে পারতেছে না, তার মাথার মধ্যে কাজ করতেছে না। তার মনে হচ্ছে যে সে অর্ধেক এই জগতে আছে, অর্ধেক কোথাও সে হারায় গেছে। মহিউদ্দিনের নাকি এরকম লাগতেছিল। তো এসে দৌড় দিয়ে যে তার রুমের মধ্যে ঢুকে গেছে। তো একটু পরে তার বাবা মা বের হয়ে এসে ঢুকছে, আর সেই সাথেই তার বন্ধু ওখানে ওই যে বন্ধুটা ছিল আজাদ, সে তার মোটরসাইকেল আসছে বাসার সামনে, সে ফলো করে আসছে এখানে, তাকে ফলো করে এত স্পিডে চালা আসছে মহিউদ্দিন, সে মানে ওটা কোপ আপ করতে তার কষ্ট হয়েছে, সেও আসছে। তো মহিউদ্দিনের বাবা মা যখন ঘরে ঢুকছে, মহিউদ্দিনকে নাকি দেখে যে তার চোখ লাল, ঘরে লাইট জ্বালাই, অন্ধকার ঘরে ঢুকে গেছিল মহিউদ্দিনের বাবা লাইট জ্বালাই দিছিল ঘরে, লাইট জ্বালাই দেখে যে মহিউদ্দিনের চোখ দুটা লাল। তো মহিউদ্দিন এরপরে ঘটনা ততটুকু ওইভাবে মনে করতে পারে না, বাট তার সে শুনছে আর কি বন্ধুদের কাছে, পরিবারের কাছে, যে সে নাকি চোখ লাল করেছিল। আর তার বাবা মা নাকি বলছে সে নাকি তার বাবা মার সাথে মিসবিহেভ শুরু করে, রাগারাগি, উল্টা পাল্টা ব্যবহার, খিস্তি খেউড় করে এগিয়ে আসে। এর মধ্যে তার বন্ধু এসে ওই দরজা নক করতেছিল, তাদের যে লোহার দরজা ছিল এটা। তো তার মা যে দরজা খুলে তিনি খুব মানে হতবাক আর বিব্রত বোধ করতেছিলেন। তো আজাদ তখন নাকি বলে যে খালাম্মা আপনারা পরে বলতেছে কি হয়েছে। তো আজাদ তখন এখান থেকে ঢোকার সময় শুনতেছে যে মহিউদ্দিন ভিতর থেকে মানে একদম মানে মানে গলা ভারী করে তার বাবার সাথে কি কি বলতেছে উল্টাপাল্টা। তো আবার সে তো আজাদও ভয় পেয়েছে অনেক। তো তারপরে তার যেতে হবে, যে তার বন্ধু সে গেছে তার বাবার ওইখানে, যে দেখে যে তার দিকে তাকে একদম গালাগালি শুরু করে, অকথ্য ভাষায় গালি দিচ্ছে এবং হাসতেছে মহিউদ্দিন, এবং একসময় তেড়ে আসে তাকে মারতে। তো মহিউদ্দিনের বাবা তাকে ধরে বসে, চেপে ধরে, এবং আজাদও চেপে ধরে। তারপরে মহিউদ্দিনের বাবা বুঝতে পারে যে কিছু একটা রং, তো তিনি দোয়া পড়া শুরু করেন। দোয়া পড়তে থাকলে ছটফট ছটফট করতে করতে এক সময় নাকি তিনি দোয়া পড়ে যখন ফু দেন, একটা সূরা পড়ে ফু দেন, তখন মহিউদ্দিন কাঁপতে কাঁপতে সে জ্ঞান হারায় ফেলে। তো যাই হোক, তার বাবা তাকে ওই রাতের মতো ওইখানে জোর করে ধরে রাখে, দোয়া পড়ে বারবার ফু দেয়, সে কাঁপতে থাকে। এরকম করে অনেক রাত পার হয়। তো তখন তারপর তার বাবা জিজ্ঞেস করে মহিউদ্দিনের আব্বা আজাদকে যে কি ব্যাপার, কি হয়েছে ছেলের। তো তখন নাকি আজাদ বলে যে আঙ্কেল মাফ করে দিবেন আমাদেরকে, আসলে আমাদের মধ্যে কথাবার্তা বলতে বলতে এরকম একটা ব্যাপার ঘটছিল। আর আসলে মহিউদ্দিন যখন আমার বাসার কাছে আসছে আমি আসলে ঘুমাই গেছিলাম,
আমি বুঝতে পারিনি। আমি যখন উঠছি ঘুম থেকে উঠে দেখি 12:30টার বেশি বাজে। তো আমি তখন রওনা দিচ্ছি ওখানে। তো তারপরে তো আমি ওখানে যে দেখি কেউ নাই, আমার বন্ধুরা কেউই নাই, আমি ছিলাম একা। তা আমি ভয় পেতেছিলাম। এই সময় মহিউদ্দিনের মোটরসাইকেলের সাউন্ড পাই। আমি মনে করছি মনে কেউ আসছে বা মহিউদ্দিন আসছে বা যাচ্ছে। তো বাইরে যে দেখি মহিউদ্দিন মোটরসাইকেল ঝড়ের বেগে চালায় চলে যাচ্ছে দিক থেকে। আমি তারা ফলো করে আসলেই করতে পারি নাই। এই হলো অবস্থা। তো মহিউদ্দিনের আব্বা যা বোঝার বুঝে নেন। তিনি নাকি তখন মানে রাতের বেলা বলেন যে তুমি যেহেতু আসছো তোমার আর এখন যাওয়ার দরকার নাই, তুমি থাকো, তোমারও দোয়া দুরুদ পরে ফু দেই, তোমরা যে কি করো আমি বুঝি না, মানে খুব রাগ করেন উনি। তো তারপরে তিনি নিজের ছেলেকেও মানে দোয়া দুরুদ পরে ফু দেন, তাকেও দেন। আর তারপরে ফজরের সময় যখন ফজর হয় মহিউদ্দিন নাকি তখন একটু ফজরের আজানের পর একটু দেখা যায় ঘুমায় যায় সে। তখন মহিউদ্দিনের আব্বা যান ইসে মসজিদে যান, নামাজ পড়েন, পড়ে সেখান থেকে ওখানকার যে ইমাম সাহেব আছে তাকে বলেন এরকম ব্যাপার। ইমাম সাহেব আসেন ফজরের পরে, এসে মহিউদ্দিনকে দেখে ঝাড়েন, দোয়া দুরুদ পড়ে দেন এবং বলে যে আপাতত কিছু হবে না, বাট ওকে রুকাইয়া করতে হবে পরে। তো পরবর্তীতে ওই দিন দিনের বেলা আর তেমন কিছু না, ওই দিনে ঘুমাইতেই থাকে, মোটামুটি সারাদিনই ঘুমায়। আসরের পরে ওই ইমাম সাহেব একজন রাখিকে নিয়ে আর কি, যিনি রুকাইয়া করেন, তাকে নিয়ে আসেন ওদের বাসায়, এসে রুকাইয়া করেন। এবং রুকাইয়া করে নাকি তখন মানে ওই যে জিনিসটা মহিউদ্দিনের কে পজেস করছিল সেটাকে আনেন। তো সেটাতে এসে বলেই যে এই ছেলে এসে এরকম ডিস্টার্ব করছে, এরকম এই সেই ব্যাপার, ওই জায়গার মধ্যে আমরা থাকি ইত্যাদি ইত্যাদি, তো ওকে ছাড়বো না, এইসব অনেক কিছু বলে যায়। পরবর্তীতে তারা ব্যবস্থা করেন, ব্যবস্থা করে ওই জিনিসটাকে নাকি তারা বোতলবন্দি করেন। বোতলবন্দি করে কোন কবর, পুরনো কবরের নিচে, অনেক নিচে ওইটাকে পুঁতে ফেলেন। তো এরপরে মহিউদ্দিনের এই প্রবলেমটা কাটে এবং মহিউদ্দিন এরপরে আর কখনো এরকম রাতের বেলা যায় নাই এরকম কোথাও ডেঞ্জারাস জায়গায়, এবং তিনি আর বাজিও লাগেন নাই বন্ধুদের সাথে, এবং তাদের সবগুলো বন্ধুরই শিক্ষা হয়েছিল। এবং তার যে বন্ধু রোমান আসার কথা ছিল, সে নাকি ওই দিন বাসার মধ্যে পিছলায় পড়ে ব্যথা পায় এবং তার বাসার থেকে তাকে আর বেরোইতে দেয় নাই। আর যেহেতু তাদের ফোন ছিল না, সে আর যোগাযোগ করতে পারেনি মহিউদ্দিনের সাথে। তো পরবর্তীতে সে শুনে সে বুঝতে পারে যে সে বেঁচে গেছে এই জিনিসটাতে। তো যাই হোক, এই ছিল মোস্তফা চৌধুরীর পাঠানো কাহিনী। আমি আমার মতো করে শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছে যদি ঘটনা থাকে অবশ্যই পাঠিয়ে দেবেন অদ্ভুত উড়িতে। আপনাদের ঘটনার জন্য কিন্তু অদ্ভুত উড়ে এত দূর আসতে পেরেছে। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমনিরহাট জেলা থেকে বলছি। আজকে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা শেয়ার করেছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার একজন। সঙ্গত কারণে তার নামটা বলতে তিনি নিষেধ করেছেন। তো ঘটনাটা প্রায় আজ থেকে 15-16 বছর আগের একটি ঘটনা। তখনও গ্রামের অনেক মানুষ বিভিন্ন কুসংস্কার, তাবিজ কবচ আর গোপন কালো জাদুর বিষয়ে বিশ্বাস করত। ঘটনাটি ঘটে রৌমারী উপজেলার সীমান্ত ঘেঁষা একটা প্রত্যন্ত গ্রামে। চারিদিকে ধান ক্ষেত, মাঝখানে কয়েকটা বাড়ি, আর গ্রাম থেকে কিছুটা দূরে একটা পুরনো কবরস্থান ছিল। তো সেই গ্রামের বাসিন্দা ছিলেন আব্দুল গফুর নামে একজন কৃষক। স্ত্রী, 2 ছেলে এবং 1 মেয়েকে নিয়ে তাদের সংসার ছিল। আর্থিকভাবে খুব বেশি সচ্ছল না হলেও পরিবারটিতে মোটামুটি সুখেই ছিল। কিন্তু হঠাৎ করে তাদের সুখের সংসারে যেন অদ্ভুত কিছু পরিবর্তন দেখা দিতে শুরু করে। প্রথমে বিষয়গুলোকে সাধারণত দুর্ভাগ্য বলেই মনে হয়েছিল। তো গফুরের কয়েকটি গরু একের পর এক অসুস্থ হয়ে পড়ে। গরুগুলো অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। তো কয়েক সপ্তাহের মধ্যে পরিবারের সদস্যদেরও শরীর খারাপ হতে শুরু করে। ডাক্তার দেখানো হলেও বড় ধরনের কোনো অসুখ ধরা পড়তেছিল না। বিশেষ করে গফুরের ছোট ছেলে প্রায় গভীর রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তো এবং সকালে আবার একদম স্বাভাবিক হয়ে যেত। তো এদিকে বাড়ির আশেপাশেও কিছু অদ্ভুত বিষয় দেখা যাচ্ছিল। প্রায় উঠানের এক কোণে মাটি খোলা অবস্থা পাওয়া যেত। কখনো সেখানে ছোট কাপড়ের টুকরো, কখনো বা পুরা মোমের অংশ, আবার কখনো দেখা যায় যে গাছের শিকড় পড়ে থাকতে দেখা যেত। তো শুরুতে গ্রামের মানুষ এসবকে ছেলেফেলেদের দুষ্টুমি মনে করলেও ধীরে ধীরে সন্দেহ তৈরি হতে শুরু করে। কারণ ঘটনাগুলো গফুরের বাড়িতেই ঘটেছিল, অন্য কোনো বাড়িতে এমন কোনো কিছুই দেখা যাচ্ছিল না।
তো একদিন ভোরে গফুরের বড় ছেলের বাড়ির পিছনে বাঁধঝড়ে একটি ছোট মাটির কলস দেখতে পায়। কলসটির মুখ কালো কাপড় দিয়ে শক্ত করে বাঁধা ছিল। আশেপাশে মাটিতে অদ্ভুত কিছু চিহ্নও দেখা যায়। কলসটিতে যেখানে পাওয়া গিয়েছিল সেই জায়গাটিতে গ্রামের কেউ সাধারণত যেত না। তো বিষয়টি দেখার পর পরিবারের সবাই যেন উদ্বেগ বেড়ে যায়, কারণ এর আগেও গ্রামের প্রবীণ কয়েকজন মানুষের কাছ থেকে তারা শুনেছিল যে কিছু কালো জাদুর কাছে এই ধরনের জিনিস ব্যবহার করা হয়। তো যারা কালো জাদু করে তারা এই ধরনের জিনিস নাকি ব্যবহার করেন। তো এরপর থেকে বাড়ির পরিবেশ যেন আরো ভারী হয়ে উঠতে থাকে। সন্ধ্যার পর উঠানে অকারণে ঠান্ডা অনুভূত হতো। কুকুরগুলো বাড়ির পিছনে বাঁশঝড়ের দিকে তাকিয়ে অস্বাভাবিকভাবে চিৎকার করত, অথচ সেখানে কোনো মানুষই দেখা যেত না। তো কয়েকদিন পর এক রাতে গফুরের বাড়ির বাইরে থেকে বেশ লক্ষ্য করেন যে বাঁশঝড়ের ভিতর থেকে একটা মৃদু আলো আসতেছে। আলোটা স্থির ছিল না, মনে হচ্ছে যে আলোটা এক জায়গা থেকে আরেক জায়গা পায়চারি করতেছে, মানে পা দিয়ে হেঁটে চলতেছে। তো তিনি যখন কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন, সেই গফুর সাহেব দেখেন যে সেই জিনিসটা একদম মানে কোনো কিছুই নেই সেখানে। অথচ যখন তিনি আবার তার বাড়ির দিকে ফেরত আসেন, তিনি বেশ অবাক হয়ে যান, কারণ বাড়ির দিকে আসার পরে দেখেন যে সেই আলোটা আবার যেন সেই জায়গাটায় পায়চারি করতেছে। তো তিনি এটা আসলে সেদিন ওইভাবে ভয় পাননি, তিনি এটা স্বাভাবিকই মনে করেছিলেন। কিন্তু রাসেল ভাই, তার যে গরুগুলো ছিল সেগুলো যেন হঠাৎ করে আবার অসুস্থ হতে শুরু করে। প্রথম অসুস্থ হওয়ার পর তিনি চিকিৎসা নিয়েছিলেন, তো গরুগুলো সুস্থ হয়েছিল, কিন্তু গরুগুলো আবার যেন অসুস্থ হতে শুরু করে। এবং রাসেল ভাই এবার শুধু অসুস্থ হয়েই ক্ষান্ত হওয়ার নেই, এবার ধীরে ধীরে সেই গরুগুলো একটার পর একটা গরু তার মারা যেতে শুরু করে। তার টোটাল 4টা গরু ছিল রাসেল ভাই। 4টা গরুই যেন ধীরে ধীরে সবগুলো গরুই মারা যায়। 1 সপ্তাহের মধ্যে তার সমস্ত গরুগুলো মারা যায়। তো এরপর গরুগুলো মারা যাওয়ার পর সে দেখা যায় যে গফুর সাহেব একদম নিঃস্ব হয়ে গেলেন, কারণ তার গরুগুলো ছিল তার জীবিকার মাধ্যম। কারণ তিনি গরু লালন পালন করে যে টাকা পান, সে টাকা দিয়েই আসলে তার সংসার দেখা যায় যে বছরের খোরাক সুন্দরভাবে চলে যায়। কিন্তু যখনই তার গরুগুলো মারা যায়, তার পরিবারে যেন একটা শোকের ছায়া নেমে আসে। কিন্তু রাসেল ভাই, ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে এই 1 সপ্তাহের মধ্যে তার 4টা গরু মারা যাওয়ার পর তিনি অনুভব করেন তার পরিবারের লোকজনও যেন ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছেন। বিভিন্ন ধরনের তাদের রোগ শোক যেন ধরতেছে। বিশেষ করে তার 2 ছেলে হঠাৎ করে যেন অসুস্থ হয়ে যান এবং যা কিছুই খান সবকিছু বমি করে দিচ্ছেন। তো এই যে গরুগুলো মারা যাওয়া এবং তার সন্তানরা অসুস্থ হচ্ছে, তার কাছে, বিশেষ করে গফুর সাহেবের কাছে এই বিষয়টা কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছে না। তখন তার কাছে মনে পড়ে যে এরকম কলস দেখা, একটা হলো আলো দেখা এবং তার গরুগুলো মারা যাওয়া, তার সন্তানরা অসুস্থ হয়ে যাওয়া, তার সব কিছুই তার কাছে মনে হচ্ছে যে অবশ্যই এখানে কোনো ঘাপলা আছে বা কোনো ধরনের সমস্যা আছে। যখন তিনি সেই এলাকার মুরব্বীদের সাথে এগুলোর বিষয় নিয়ে পরামর্শ চান, তো তখন তারা বলেন যে অবশ্যই কেউ কিছু তোমার বিরুদ্ধে করেছে, না হলে তো এই ধরনের হওয়ার কোনো কিছু কথা না। তো গফুর সাহেব এরপরে একজন তান্ত্রিকের কাছে যান এবং তান্ত্রিককে সমস্ত ঘটনা খুলে বলেন। এবং তান্ত্রিক বলেন যে ঠিক আছে, আমি আগামীকাল তোমাদের বাসায় যাব, দেখি কি আছে। তো পরের দিন ওই তান্ত্রিক বলেছিলেন সেদিন যে যা যা লাগবে সেগুলো জোগাড় করে রাখতে। তো গফুর সাহেব সবকিছু জোগাড় করে রাখেন এবং তান্ত্রিক আসেন। আসার পর যখন সেই বাড়িটা ঘুরে ফিরে দেখেন, তিনি দেখেন যে এই বাড়িতে একটা জিন হলো তাদেরকে সবসময় নজরদারি করতেছে। স্পেসিফিকভাবে কাউকে সে আসর না করলেও দেখা যায় যে এই বাড়িটাকে সে নজরে রেখেছে এবং তাকে নির্দেশ দেওয়া হয়েছে সে এই জিনটাকে যে এই বাড়িতে প্রত্যেকটা লোককে যেন রোগ শোক দিয়ে মেরে ফেলা হয়। তো এর প্রেক্ষিতে তাদের প্রথমে হলো আর্থিকভাবে তাকে দুর্বল করার জন্য তাদের গরুগুলোকে মেরে ফেলা হয়েছে। এখন যেহেতু তারপরও হলো তারা এখান থেকে কখনোই চলে যাবে না, এই কারণে তাদের উপরে এখন সেই রোগশোকগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এটা ছিল সেই দুষ্ট জিনটার কাজ। তো যখন ওই গফুর সাহেব জিজ্ঞেস করে যে একটা জিন তাদের কেন ক্ষতি করবে, তখনই ওই তান্ত্রিক যেটা বলে সেটার জন্য গফুর সাহেব এবং আরও এলাকার কয়েকজন প্রবীণ ছিল সেখানে উপস্থিত, তারা যেটা শোনার জন্য তারা প্রস্তুত ছিল না। তারা বলে যে তোমার পরিবারের বিরুদ্ধে কেউ একজন কালো জাদু করতেছে, কিন্তু তাদের নাম বলা যাবে না।
তো এই কালো জাদু করার কারণে তারা চাচ্ছে তোমরা এখান থেকে চলে যাও, তাদের এই ভিটাটা দরকার, তোমরা এখানে অনেকদিন থেকে আছো, তোমাদেরকে এই ভিটার থেকে তারা উৎখাত করতে চায়। তো ভালো হয় এটা যদি তোমরা যদি এখান থেকে চলে যাও, তাহলে হয়তো বা তোমাদের এই জিনটার কোনো ক্ষতি করবে না। কিন্তু তখন এই গফুর সাহেব বলেন যে আমরা গরিব মানুষ, আমরা এই ভিটা ছেড়ে কোথায় চলে যাব, আমাদের এই ভিটা ছাড়া তো অন্য কোনো কোথাও থাকার মতো জায়গায় নেই, আর এই ভিটাই তো আমাদের হলো একমাত্র সম্পদ। তো পরবর্তীতে ওই প্রবীণরাও যারা হলো এসেছিল, তারাও বলে যে হ্যাঁ ইনি কোথায় যাবেন, এনার তো শুধুমাত্র এই এতটুকুই ভিটা, এই বাড়ি ভিটাটাই, এনার তো আর কোনো জমি নাই যে অন্য কোথাও গিয়ে তারা বাড়ি বানাবে বা থাকবে। তো পরবর্তীতে ওই প্রবীণরা অনুরোধ করেন যে এর একটা সুরাহা করে দেন, যেন এরা এখানে থাকতেও পারে এবং সেই জিনটা যেন তাদের কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু রাসেল ভাই, ওই তান্ত্রিকটা বলেছিল যে হ্যাঁ এটা আমি করতে পারবো, কিন্তু এটা করতে গেলে দেখা যায় যে আমাকে অনেক কিছু দিতে হবে। যখন বলে যে অনেক কিছু দিতে হবে, যখন প্রবীণরা জিজ্ঞেস করে যে কি অনেক কিছু দিতে হবে বলতে কিরকম, তো তিনি একটা মোটা অঙ্কের টাকা দাবি করেন। কিন্তু রাসেল ভাই সেই টাকাটা ওই গফুর সাহেবের বা গফুরের পরিবারের থেকে দেয়া কখনোই সম্ভব ছিল না। কিন্তু আর একটা বিষয় হচ্ছে যে তাদের এই পরিবারের ছেড়ে বা এই ভিটা ছেড়ে তো যাওয়াও সম্ভব না। পরে এক প্রকার সেই প্রবীণরার মধ্য থেকে দুই একজন ভালো ছিল, যারা এলাকার মোড়ল বলা যায়, মানে যারা টাকা পয়সা ছিল, তো তারা বলে যে সমস্যা নাই, আমরা হলো গফুরকে ধার দেব, তাহলে হয়তো যেহেতু তার ক্ষতি হয়ে যাচ্ছে, তাও তাকে আমরা ধার দিব, সেটা দিয়ে আপনাকে দিবে, সমস্যা নেই। তো দেখা যায় যে যখন সেই তান্ত্রিক বলেছিলেন যে আসলে আমি টাকা বেশি চেতাম না, কারণ এটা কাজ করতে গেলে আমাকে অনেক কিছু করতে হবে, বিশেষ করে আমাকে একটা বড় সাইজের একটা কালো গরু কিনতে হবে, একটা ছাগল কিনতে হবে, একটা মহিষ কিনতে হবে। কিন্তু এই জিনিসগুলো না হলে এই যে জিনটা আছে সেটাকে সরানো কখনোই সম্ভব না। তো এই জিনিসগুলো কেনার, এই 3টে গরু, ছাগল এবং মহিষ, একটা গরু, একটা মহিষ এবং একটা ছাগল কিনতে যে পরিমাণ টাকা আমার ব্যয় হবে, এটা আসলে আহ, কেনার জন্যই আসলে আমাকে টাকাটা চাওয়া। তো পরবর্তীতে আসলে ওই প্রবীণরা এবং গফুর সাহেব বুঝতে পারেন যে হ্যাঁ আসলে তার নিজের স্বার্থের জন্য সে টাকাটা চায়নি, তার ওই কাজটা করার জন্যই সে টাকাটা চেয়েছে। তো পরবর্তীতে ওই ওখানকার যে প্রবীণ ছিল, তারা হলো টাকাটা দেন গফুরকে, এবং পরবর্তীতে গফুর সাহেব উনি হলো তান্ত্রিককে টাকাটা দেন, এবং পরবর্তীতে তান্ত্রিক একটা গরু এবং একটা ছাগল, একটা মহিষ তিনি কিনে নিয়ে আসেন, এবং কিনে নিয়ে আসার পর ওই 3টা ছাগল গরুকে একটা জায়গায় বেঁধে রাখার পর যখন তিনি ওই জিনকে হাজির করেন এবং জিন এসে বলে যে আমার এগুলো চাই, তো তখন ওই তান্ত্রিক তো জানেনি যে সে এগুলো চাবে, আগে থেকেই জানতেন। তো তাকে হলো বলেছিল যে তুমি যে কোনো একটা বেছে নাও, কিন্তু রাসেল ভাই সেই জিনটা বলে যে না, আমি 3টাই চাই। তো তান্ত্রিকের সাথে এক প্রকার জোরাজুরির পর সেই জিনটা রাজি হয় যে সে কালো মহিষটাকে নিয়ে যাবে। তো এরপরে এটা ডিল করার পর সেই যখন ওই জিনটাকে জিজ্ঞেস করা হয় যে তুমি এগুলো কেন ক্ষতি করতেছো, তো সে বলে যে আসলে তার কোনো ক্ষতি করার ইচ্ছে নাই, তো তাকে আসলে বাধ্য করা হয়েছে একজন কবিরাজের মাধ্যমে তাদের এই পরিবারের প্রতি এরকম রোগ শোকগুলো ঠেলে দেওয়ার জন্য, এই জন্য সে এগুলো করতেছে। তো যখন আসলে ওই কবিরাজকে বলা হয় যে দেখো তুমি এটা করো না, এটা তো গরিব, তো সেই জিনটাও বুঝতে পারে, এবং পরবর্তীতে সে আসলে ওই মহিষ মহিষ গরু এবং একটা ছাগল দাবি করেছিল। তো সেখান থেকে পরবর্তীতে ওই কবিরাজ একটা মহিষের সাথে সে চুক্তি করতে সক্ষম হয়, এবং সেই জিনটা বলে যে ঠিক আছে, আমি চেষ্টা করব এই পরিবার থেকে দূরে থাকার জন্য। তো এরপর সে হলো ওই বলে যে রাতের বেলা কালো মহিষটাকে একটা গাছের মধ্যে বেঁধে রাখতে, সে রাতে এই মহিষটাকে নিয়ে যাবে, এটা বলে সেই জিনটা চলে যায়। এবং পরবর্তীতে রাসূল ভাই তারা হলো ওই রাতের মধ্যে গরুটা একটা যে জায়গায় বেঁধে রাখতে বলেছিল সেই মহিষটাকে সেখানে বেঁধে রাখে, এবং পরবর্তীতে সেই কালো ছাগল এবং কালো গরুটাকে বিক্রি করে দেয়া হয়।
দেওয়ার পরে যেখানে যে টাকাগুলো আসে সেগুলো ওই প্রবীণদের ফেরত দেওয়া হয়, এবং মহিষের টাকা যেটা হয় সেটা ওই গফুর সাহেব নিজে দিয়েছিলেন, যেটা তার জমানো টাকা ছিল ওখান থেকে তিনি দিয়েছিলেন। তো এরপর তান্ত্রিক আসলে সেই জিনটার কথা বিশ্বাস করতে পারতেছিলেন না, কারণ তাকে তো কেউ না কেউ কালো জাদুর মাধ্যমে এখানে আসলে নিয়োগ করেছে। তো সে তো দেখা যায় বাধ্য হয়ে আবার হয়তো ফিরে আসবে এবং তাদের পরিবারের, এই গফুরের পরিবারে আবার হয়তো খারাপ কিছু করবে। তো এই চিন্তা ভাবনা করে ওই তান্ত্রিক যেটা করেন যে ওই গফুর সাহেবের পরিবারে দেখা যায় যে পুরো পরিবারটাকে, বাসাটাকে তিনি বন্ধ করে দেন। তিনি হলো চতুর্দিকে কি 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 যেন পুঁতে রাখেন, তাবিজ পুঁতে রাখেন। এর উপর ওই গফুর সাহেব এবং তার ছেলেপেলেদেরকে পানি পড়া দেন এবং সবাইকে তাবিজ দেন এবং বলেন যে আপনারা প্রায় 15 দিন চেষ্টা করবেন যে বাসার মধ্যেই থাকতে, যেহেতু এখানে গফুর সাহেব উনি হলো একজন গরিব মানুষ, তো বাইরে কাজ করতেই হবে। তো উনি সমস্যা নেই, উনি বাইরে যেতে পারবে, বাকিরা কিন্তু বাসা থেকে বের হবেন না। আর 15 দিন এইভাবে যদি আপনারা বাসায় থাকতে পারেন তাহলে সেই জিনটা আশা করি আর ফিরে আসবে না আর আপনাদের কোনো ক্ষতি করবে না। আর আমি জানি যে এটা আসলে কোন তান্ত্রিকের মাধ্যমে আপনাদের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, তো আমি সেই বিষয়গুলো আপনাদেরকে বলবো না, কারণ এটা বললে হয়তো বা আপনাদের সাথে তাদের ঝগড়া বা খারাপ কিছু হতে পারে, সম্পর্ক অবনতি হতে পারে। তো আমি যে এই কাজটা করতেছে আমি তার সাথে কথা বলবো, আমি এটা জানি এটা কার মাধ্যমে এটা করা হচ্ছে, তো আমি তার সাথে কথা বলে চেষ্টা করব এই সমস্যাটার সমাধান করতে। তো এটা বলে তান্ত্রিক চলে যান। তো এরপর ওই প্রবীণরা এবং গফুর সাহেব এখন আর কি খুবই নিশ্চিন্ত হয় যে যাই হোক বিপদ থেকে তারা একটু হলেও রক্ষা পেয়েছে। তো রাসেল ভাই, এই ঘটনাটা ওই কুড়িগ্রামের জেলার রৌমনি উপজেলার যে জায়গাটায়, এটা খুবই, একজন যে আমাকে ঘটনাটা পাঠিয়েছেন, এটা ওই এলাকার নাকি সবাই এই ঘটনার সম্পর্কে জানে যে এরকম একটা ঘটনা ঘটেছিল। আসলে কালো জাদু কখনো মানুষের ভালো কিছু বয়ে আনতে পারে না। কালো জাদু সবসময় মানুষের ক্ষতি সাধন করে এবং যে ক্ষতিটা মানুষের দেখা যায় যে আর্থিকভাবে হোক বা শারীরিকভাবে হোক অনেকভাবে ক্ষতি করে থাকে। যদিও বা এখানে গফুর সাহেবের শুধুমাত্র 3টা গরু মারা গিয়েছে, আর কোনো তেমন ক্ষতি হয়নি। তাদের সন্তানরা আসলে একই রকমভাবে অসুস্থ হয়েছিলেন, কিন্তু এই তান্ত্রিকের সাহায্যে পরবর্তীতে তারা দেখা যায় যে এই বিপদ থেকে রক্ষা পান। তো আমাদের উচিত আসলে এই ধরনের কালো জাদু থেকে সবসময় দূরে থাকা এবং যারা এগুলোর প্রতি উৎসাহ করে তাদের প্রতিরোধ করা বা তাদেরকে বোঝানো। আর একটা বিষয় সেটা হচ্ছে যে কালো জাদু করা কিন্তু মহাপাপ বলা যায়, কারণ যারা কালো জাদুর সংস্পর্শে যায় এবং যে করে দুজনেই সমান অপরাধী, আর তাদের স্থান হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। তাই আমাদের উচিত এই সমস্ত কালো জাদু থেকে নিজেকে সবসময় দূরে রাখা, কারণ আমরা মুসলিম হিসেবে আমরা জান্নাত পাবই, কিন্তু দেখা যায় এই সমস্ত কালো জাদু করার কারণে যেখানে বলা হয়েছে চিরস্থায়ী জাহান্নাম, তো এই জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। কারণ কালো জাদু করলেই আপনি চিরস্থায়ী জাহান্নাম, তার মানে আপনি কখনোই জান্নাত যেতে পারবেন না। তাই যারা মুসলিম তাদের কখনোই উচিত নয় এই সমস্ত কালো জাদু থেকে সম্পৃক্ত থাকা। তাই আমাদের সবসময় উচিত এগুলো থেকে সবসময় দূরে থাকা। তো আল্লাহ সবাইকে এই সমস্ত কালো জাদু থেকে সবসময় দূরে থাকার জন্য তৌফিক দান করুন, এই আশাই করি। তো এটাই ছিল আমার ঘটনা। আমি জানি না ঘটনাটা কতটুকু গুছিয়ে বলতে পেরেছি, আর ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদেরকে ঈদ মোবারক জানিয়েছেন আমাদের আব্দুর রাব সাহেব, যার ঘটনা আমরা আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে যাচ্ছি। তো আমাদের এখানে 2টা ছেলে, হাফেজ ছেলে নিয়ে আসা হয়। একটার নাম তারেক আর একটার নাম মাসুদ। একটু মনে রাখবেন এদের দুজনের বয়স, একজনের বয়স 17 বছর, একজনের বয়স 19 বছর, এবং এই দুজনই লালমনিরহাট থেকে তাদের দুজনকে নিয়ে আসা হয়। সেখানকার কোনো একটা মাদ্রাসার ছাত্র, তারা মাদ্রাসায় পাশ করেছে এবং আমি জানি না তাদের প্ল্যান কি ছিল। তাদের খুবই অমায়িক 2টা ছেলেকে নিয়ে আসা হয়। তো আমি ওদেরকে বলি যে আমি মসজিদে চলে আসবো জোহরের আগে দিয়েই, এবং আপনারা জানেন যে প্রতি বাংলাদেশের নিয়ম যে প্রথম 6 পারা, যেটা 3 দিন সম্ভবত
6 পারা শেষ হয়, বাকি দিনগুলোতে হয় হচ্ছে 1 পারা করে। তা আমরা আসলে এরকম প্র্যাকটিস করছিলাম যে প্রথম 6 রাকাত পড়াবে একটা ছেলে, এর পরের বার একটা ছেলে, এবং লাস্টের যে 6 রাকাত সেটা আমি পড়াবো। 6, 8, 6 এরকম করেই ব্যবস্থা করা হয়েছিল। তো লাস্টের 6টা আমার ভাগে ছিল, আবার মাঝে মধ্যে এরকম ভাবে শিফট করে নিতাম যে লাস্টের 8 আমার ভাগে, ওরা 6 করে পড়াতো। তো এইভাবেই সাফল করে আমরা আসলে তারাবি কন্টিনিউ করছিলাম। সেদিন রাত্রে 11টা বেজে যায় আসলে মসজিদ কমিটি মিটিং থাকার কারণে। আর মসজিদে তো মনে করেন রমজান মাসে দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম আমাদের কালেকশনের একটা বিষয় থাকে, মসজিদের কমিটি থেকে একটা কালেকশনের বিষয় থাকে, যারা মসজিদে দান সদকা বেশি দান করে যারা মসজিদের উন্নয়নের ক্ষেত্রে। তো সেই মসজিদের সেই মিটিংটা প্রথম 7ম বা 8ম রোজাতে, আমি আসলে সঠিক টাইমটা মনে করতে পারছি না, 8মই হবে। তো আমরা 12টা পর্যন্ত আসলে আমি মসজিদে ছিলাম সেদিন রাতের বেলা। অন্য সময় পাচ্ছিলাম না, আর আমাকে সবাই খুঁজছিল। তো মসজিদের যখন মিটিং শেষ হয় আমি তখন মসজিদ থেকে বের হব। মসজিদের তখন কলাপসিবল গেটটা লক করা হয়নি, কিন্তু একদম কাছাকাছি নিয়ে আসা হয়েছে। তো আমি দেখলাম মসজিদ থেকে বের হবার পরে আমি দেখলাম যে আমার যে শ্যালকটা আছে, আমার স্ত্রীর মামাতো ভাই, ও বসে আছে মসজিদের সিঁড়ির মধ্যে। তা আমি জিজ্ঞেস করলাম, কিরে মামুন, তুই এখানে বসে আছিস কেন? চল আব্দুল মামুন নাম, আব্দুল মামুন। আমি বললাম যে চল, তুই এখানে বসে আছিস কেন, চল, এখানে ভিতরে বসলি না কেন? ও কোনো কথার উত্তর দিল না। তা আমি বুঝলাম না, আমি যে ও কথার উত্তর দিচ্ছে না, তো ওর ঘাড়ের মধ্যে হাত রেখে আমরা চলতে লাগলাম। আর শ্যালক মানুষ, ছোট মানুষ, আমার খুব পছন্দের একটা ছেলে, খুবই অমায়িক, খুবই ভদ্র একটা ছেলে। এরকম ছেলে পাওয়া, এরকম ছেলে দেখা এই সময়ে খুবই কষ্টের বিষয়। তো যাই হোক, সেই কথাটা বলছি না। ওর সাথে আমি হাঁটা শুরু করলাম, রিক্সা খুঁজছি, বাসার জন্য রিক্সা পাচ্ছিলাম না। তো ভাবলাম যে হেঁটেই যেতে থাকি। একটা পর্যায়ে যখন মাঝামাঝি রাস্তায় চলে আসলাম, আমার বাসা তখন খুব বেশি দূরে না, হায়েস্ট 3-4 মিনিটের রাস্তা হবে। আমি দেখলাম মামুন কি করলো, পাশে একটা ছোট্ট গলি, 2 বাড়ির মাঝখান দিয়ে পাশে একটা ছোট গলির মতো গেছে, যেটা পরের একটা রাস্তা, পরের গলিতে বের হওয়া যায়। ও সেই গলির মধ্যে ঢুকলো, কিন্তু এটা কিন্তু আমার বাড়ির রাস্তা পড়ে না। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, এর আগে আমি সাথে সাথে চিন্তা করলাম যে আমি শরীরটা একটু বন্ধ করি, আমি ভালো কিছু স্মেল পাচ্ছি না। আমি শরীরটা বন্ধ করলাম এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমি 3টা হাততালি দিলাম। দেওয়ার সাথে সাথেই দেখলাম ওই গলিটা এক মাথা থেকে আরেক মাথায় গেলে মিনিমাম 1 মিনিট তো লাগবেই, কিন্তু যতটুকু আমার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে সময় লেগেছে, হাততালি দিতে সময় লেগেছে, তাতে ওর এই মাথা থেকে ওই মাথায় যাবার কথা না। মাছ বরাবর ওকে পাওয়ার কথা। ল্যাম্প পোস্ট একটা এই মাথায় আর একটা ওই মাথায়, মাঝখান দিয়ে ল্যাম্প পোস্ট নাই, কিন্তু 2 ল্যাম্প পোস্টের আলোতে মাঝের দিকে যদি হেঁটে যায় সেটা দেখা যায়। আমি ওই গলির মধ্যে তাকালাম, আমি দেখলাম যেই জায়গাটায় মামুনের থেমে যাওয়ার কথা, আমি অ্যাজাম্পশনে আমার যেটা থেমে যাওয়ার কথা, সেই জায়গায় একটা মানুষ দাঁড়ানো, সেটা মামুন না। যে জায়গাটায় মানুষটা দাঁড়ানো সেটা কেমন একটা নিঃশ্বাসের মতো নিচ্ছে, গড়গড়টা বেশ গড়গড় সাউন্ড আসছে সেখান থেকে। মনে হচ্ছে আপনারা সবাই এটাকে কি বলবো, গরু জবাই দেওয়ার পর যেরকম সাউন্ড আসে, শব্দ আসে, সেরকম গরু জবাই দেওয়ার পর বড় বড় নিঃশ্বাসের সাউন্ডটা আমি সেখান থেকে পাচ্ছি, বেশ জোরে আসছিল। আমি দেখলাম আমার মাথার উপর দিয়ে কিছু একটা উড়ে গেল। তা আমি সেটাকে আর এতটা লক্ষ্য করলাম না, ভ্রুক্ষেপ না করে আমি এগিয়ে গেলাম, এবং ওই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিল আমার সাথে মামুন ছিল না। এটা মামুন হতে পারে না, এত রাত পর্যন্ত মামুন বাইরে এইভাবে বসে থাকার কথা না, হয় সে ভিতরে যেয়ে বসবে, নাহলে সে বাসায় চলে আসবে। তা আমি বাসার পথে হাঁটা দিলাম এবং আমি সূরা পড়া শুরু করলাম। সূরা পড়া বলতে গেলে আমি যেই সূরাটা পড়ে মনে করি যে আল্লাহ আমাকে সেভ করতে পারে, আমি সেই সূরাটা পড়েই হাঁটছিলাম বাড়ির উদ্দেশ্যে। আমি দেখলাম সেই যে অবয়বটা আমি দেখতে পেয়েছি গলির মাঝ বরাবর দাঁড়িয়েছিল, সেটা ঠিক আমার বাসা থেকে 1 মিনিটও লাগবে না। ওইখানে একটা ল্যাম্প পোস্ট আছে, সেটার নিচে দাঁড়িয়ে আছে। ল্যাম্প পোস্টের উপরে লাইট জ্বলছিল না, হেলান দিয়ে ওই পিলারের উপরে হেলান দিয়ে সে দাঁড়িয়ে আছে। আমি সামনে গেলাম, আমি সালাম দিলাম, আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওপাশ থেকে উত্তর আসলো না। সেই যে শব্দটা এই ধরনের একটা শব্দ বারবার বড় বড় করে আমি শুনতে পাচ্ছিলাম। আমি পাশ কাটিয়ে চলে যাব। আমি আসলে বাম পাশ কাটিয়ে যেতে হয় না এসব ক্ষেত্রে, আমি ডান পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, এবং চলে যাবার সময় আস্তাগফিরুল্লাহ এবং আমি কিছু আমার আমল করতে করতে বের হয়ে যাচ্ছিলাম। এমন সময় আমাকে বলল যে
তুমি তুমি সাবধানে থাকবা, আল্লাহ তোমার সহায় হোক। শুধু এই 3টা ওয়ার্ড, এই 3টা সেন্টেন্স, এই 3টা কথা আমি শোনার পর দেখলাম যে সেখানে আর কেউ নাই। আমার প্রথমে মনে হচ্ছিল এটা আমার শিক্ষক হবে, কিন্তু আমার শিক্ষক যদি আমার কাছে আসছেও সে একটা সাইন নিয়ে আসবে। আমি তাকে ডাকি না, নর্মালি আমার ডাকতে চাই না, কিন্তু একটা সাইন নিয়ে সে আসে এবং সেই যেই জায়গাটা আসে সেটা সেই জায়গা ছিল না। তো আমি বাসায় নক করি, নক করার পর খুবই স্বাভাবিকভাবেই আমি মামুন দরজা খোলে, বাকিরা সবাই ঘুম, সেহেরিতে উঠতে হবে। মামুন দরজা খোলা রেখেছে কারণ আমি বাসায় যাব, দরজা ওকে খুলতে হতো। তো যখন খুললো দরজা, আমি কিরে কখন আসছিস বাসায়? বলে তা আমি তো আসলে তারাবির নামাজ পড়েই চলে আসছি। তো শুনছিলাম যে আপনার বাসা, আপনার মসজিদে নাকি মিটিং আছে, আপনার দেরি হবে আসতে, তো আমি তারাবির নামাজ পড়েই চলে আসি। তো উনি আসলে আমি বুঝে গেলাম যে আসলে এটা আমার শ্যালক ছিল না। তো আমি ওকে বললাম যে কি আজকে রান্নাবান্না কি? বলে যে আজকে তো রান্নাবান্না ভালো কিছুই রান্নাবান্না আছে আজকে, এই আইটেমগুলোর কথা বললো। তাই বললাম যে ঠিক আছে, ভালো। এরই মাঝে একটা ফোন আসলো, রাত্র তখন 1:25 বাজে। আমি প্রিপারেশন নিচ্ছি, আমি হালকা একটু ঘুমাবো, ঘুমিয়ে আমি তাহাজ্জুদে উঠে নামাজ পড়ে ফজরের নামাজ পড়তে চলে যাব। কিন্তু মসজিদ থেকে একটা কল আসলো, আমাদের মসজিদে 2জন খাদেম আছে যারা মসজিদের নিচে একটা রুম করে দেওয়া আছে তাদের জন্য। সেটা একটা মসজিদের আন্ডারগ্রাউন্ডের মতো একটা জায়গা আছে যেখানে মসজিদে কিছু মানুষজন যারা মসজিদের কাজ করে তারা থাকে, এবং মসজিদে সেখানে মেসের মতো করা আছে যেখানে কিছু সাবলেট দেওয়া আছে যারা ভাড়ার বিনিময়ে, মসজিদ কমিটিরা এটা করেছেন, যারা ভাড়ার বিনিময়ে কিছু সিটের টাকা পাওয়া যায় আর কি। এটা মসজিদের আন্ডারগ্রাউন্ডে, মসজিদের নিচে। তো যাই হোক, মসজিদের স্ট্রাকচারটা এইভাবে বানানো হয়েছে এটা। তো আমি খাদেম সাহেবের ফোন পাওয়ার পর আমি বললাম যে এই সময় কিসের ফোন? বলে যে আপনাকে রফিক সাহেব এই মুহূর্তে মসজিদে আসতে বলছে। তা আমি খুব অবাক হয়ে গেলাম, এই এতদিন যাবত এখানে কাজ করছি, রফিক সাহেব আমাকে কখনো এইভাবে মসজিদে যেতে বলেন নাই, এইভাবে এখনই এই মুহূর্তে আসতে হবে। তো আমি নাকি করলাম, আমার সাথে করে আমার শ্যালককে বললাম তুই কি এখন ঘুমাবি? বলে যে আমি এখন আর ঘুমাবো না। তো মোবাইলের যুগ, তো মোবাইল ফোন হয়তো বা টিপছিল বা কিছু একটা করছিল। বললাম চল আমার সাথে চল। তো ওকে নিয়ে আমি মসজিদের দিকে গেলাম। মসজিদে পৌঁছানোর পর দেখলাম যে মসজিদের বাইরে যেই খাদেম রুহুল আমিন, ওনার নাম রুহুল আমিন, সে আমাকে ফোন দিয়েছে। তাকে আমি তার কাছে আমি পৌঁছালাম। আমি বললাম যে কী অবস্থা রুহুল আমিন সাহেব? বলে যে তারেকের অবস্থাটা ভালো না। আমি বললাম তারেকের অবস্থা ভালো না মানে কি? বলে যে ওর মৃগীর মতো অবস্থা উঠে গেছিল, ঠোঁট কামড়ে একবারে কেটে কুটে গেছে, হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে, আপনাকে একটু নিচে যেতে বল, আপনাকে একটু ডাকলো। তো ওই মসজিদে যে জায়গায় সাবলেট বা ওই যে হুজুররা, খাদেমরা, মসজিদের মুয়াজ্জিন থাকে না, খাদেমরা থাকে, সেই জায়গাটা আমি যখন গেলাম নিচে আন্ডারগ্রাউন্ডে, দেখলাম যে ওই ছেলেটা শুয়ে আছে, ওর নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তো আমি যখন তারেককে দেখলাম, ওর চোখটা বন্ধ ছিল, আমি ওর চোখটা খুললাম, দেখলাম চোখের পুরাটা কালো, চোখের সাদা কোনো অংশই নাই, পুরাটা কালো। আমি জিজ্ঞেস করলাম কি অবস্থা, কাহিনী, ঘটনা কি? যে ওরা ঘুমাচ্ছিল, তারাবি নামাজ পড়ার পরে এসে তসবি পরে ঘুমাচ্ছিল। একটা পর্যায়ে হঠাৎ করেই ওর মধ্যে এরকম এমন অবস্থা শুরু হয় যে ও উপরে তাকে কার সাথে জানি কথা বলছিল, কথা বলার একটা পর্যায়ে ওরকম খিচুনি উঠে যায়। খিচুনি ওঠার পরে আমরা প্রথমে বুঝতে পারিনি যে ওর খিচুনি উঠেছে। তার সাথে যে ছেলেটা ছিল আরেকটা, তো বলে যে আমি যে খিচুনি যে উঠে গেছে এটা আমি আসলে বুঝতে পারিনি, আসলে কাঁথা মুড়ো দিয়েছিল। আর ওই ছেলেটার অনেক শীত লাগতো, ও গরমের মধ্যে শীত লাগতো, তো ওর নাকি এরকম শীত লাগছিল, শিভারিং হচ্ছিল, হঠাৎ করে শিভারিংই ধরে নিয়েছিলাম। আমি আসলে কাঁপছিল মনে করেছিলাম, কিন্তু ও যে এরকম খিচুনি উঠে গেছে এটা আমি বুঝি নাই। পরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার বললো যে মৃগী রোগীরা সাধারণত এরকম করে, তো আপনি ওদেরকে ওষুধ টষুধ দিয়ে একটা পর্যায়ে বিদায় করে দেওয়া হয়। বাসায় ওখানে মসজিদের নিচে নিয়ে আসা হয়, এটা মসজিদের পোর্শনের মধ্যে পড়ে না আর কি। তো নিচে বাথরুম আছে, উজুখানা আছে, শুধুমাত্র এখানে মসজিদের স্টাফরাই থাকতে পারে। তো এই যে ছেলেটা ছিল মাসুদ, ছেলেটাকে জিজ্ঞেস করা হলো যে পুরো ঘটনাটা বলো তো, কারণ ওর চোখ তো কালো দেখা যাচ্ছে, কারণ ওর চোখের অবস্থা, কারণ স্বাভাবিক অবস্থা এরকম মৃগী রোগের লক্ষণ তো আর চোখ কালো থাকবে না, আর ওর 2 দাঁতের মাঝখানে জিভ চলে আসছে, এটা মৃগী রোগীদের হতেই পারে। তো যাই হোক, ছেলেটা একটু স্বাস্থ্য ছিল। তো তারেক বলতেছে যে হুজুর আসলে
ওস্তাদ আসলে এরকম কিছু আমরা আসলে খেয়াল করি নাই। আমি ভেবেছিলাম কাঁপছে, পরে দেখলাম যে ও কাঁপতে কাঁপতে খাটের মধ্যে থেকে পড়ে যাচ্ছে। তো এভাবে কাঁপে তো আমি কখনো দেখি নাই। আর ওর সাথে আমার এরকম মানে আমাদের একসাথে পাশাপাশি ক্লাস, আমরা চিনি একজনকে, আমাদেরকে নিয়ে আসা হয়, কিন্তু ওর সাথে তো আমার এইখানে এসেই খুব ধর্মের কথাবার্তা হচ্ছিল। তো যাই হোক, কোনো সমস্যা নাই, এটা আমি দেখলাম। আর ডাক্তাররা তো ওষুধ দিয়েছে, কিন্তু চোখ কালো এটা তো আমি বুঝতে পারছি না। তো আমি আর কিছু বলি নাই, ওর বোঝার দরকার নেই চোখ কালোর বিষয়টা। তো ওকে আমি জিজ্ঞেস করলাম, তুমি কি ওর ব্যাপারে কিছু জানো, মানে ওই মাদ্রাসার মধ্যে কিছু আছে বা কিছু এরকম কিছু কোনো খবর নিয়েছ? বলে যে ওস্তাদ এখানে মাদ্রাসার মধ্যে তো হুজুর এরকম আছেই, কিন্তু আমি ওর ব্যাপারটা কিছু জানি না। তো আমি মাদ্রাসার ব্যাপারে জানলাম, ওর মাদ্রাসায় যে পরিচিত লোকজন ছিল তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম, আসলে আমি কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। তো ওকে আমি ওভাবেই রেখে দিই। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো আমি ওখান থেকে মসজিদ থেকে চলে আসি ফজরের ওয়াক্তে। আমি জোহরের ওয়াক্তে যখন ওর সাথে আমার দেখা হয়, আমি জিজ্ঞেস করলাম, কি খবর বাবা, তুমি কেমন আছো, এখন কি অবস্থা? বলে, হুজুর আমি আপনার সাথে দুটো কথা বলবো, আপনি আমার সাথে একটু কথা বলবেন? তো আমি আর কোনো কথা চিন্তা না করে, যেহেতু ওর চোখটা কালো দেখেছিলাম, আমি ওই মুহূর্তে কালো আমি নর্মালি দেখি না, সব কেসেসে দেখি না, ওর চোখটা কালো দেখেছিলাম। তো আমাকে ঠিক ওর রুমেই নিয়ে গেল, সেখান থেকে তারেককে বের করে দেওয়া হলো এবং রুমের মধ্যে এসে আমাকে বললো যে আপনি আমার বাবার সমান, আসলে আমার তো কেউ নাই, আমি তো এতিমখানায় বড় হয়েছি, আমার কাছে প্রতি মাসের 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে একটা মানুষের মতো লোক আসতো। ও তো মানুষ না, ও একটা জিন। ও আমার কাছে আসতো রেগুলারলি, আস্তে আস্তে এমন ভালো বন্ধুত্ব হয়ে যায় আমার কাছ থেকে সরে না। কিন্তু এমনও না যে আমি ওকে চাই বা ওকে আমি ডাকি আমার কাছে আসার জন্য, কিন্তু ও রেগুলারলি আমার কাছে আসতো, এসে বন্ধুত্বের খাতিরে আমার সাথে কথা বলতো, সারা রাত কথা বলতো। সবাই দেখতো না, আসলে সবাই বুঝতো না। যারা দেখতে পারতো তারা বুঝতো, তারা বলতো তুই এর সাথে কেন কথা বলিস। যারা বুঝতো না তারা তো কিছুই বুঝতো না। তা আমি বুঝতে পারতাম যে মানুষরা কিছু জিনিস বুঝে এবং এটা সত্য ছিল। যারা দেখতে পেত না তারা দেখতে পেত না, কিন্তু আমাকে পাগল বলতো। কিন্তু যারা দেখতে পেত তারা আমাকে মানা করত। কিন্তু আমার আসলে হুজুর কিছু করার ছিল না, তিনি আমার কাছে আসতেন। আমি যখন প্রতি মাসে আমি রোজা রাখতাম। তো রোজা রাখার একটা পর্যায়ে আমি যেদিন রোজা রাখতাম সেদিন তাহাজ্জুদের নামাজটা আমি একটু বেশি সময় নিয়ে পড়তাম, ঘুমাতাম না। ওদিন সে আমার সাথে সারা রাত থাকতো, আমার সাথে কথা বলতো। ওর বয়স কত আমি জানি না, ওর নাম আমি জানি না, কিন্তু ও আমার কাছে আসতো হুজুর। আমি ওকে কখনো মানা করলেও আমি দেখতাম যে কোনোভাবে আটকে থাকতো না, ও আমার কাছে আসতো। আমাকে কখনো ওর নাম বলে নাই, বলছে ওর ব্যাপারে চিন্তা করলেও হাজির হয়ে যাবে। আমি একদিন টেস্ট করার জন্য ওর ব্যাপারে চিন্তা করি। আমি একটা মাঠের পাশ দিয়ে হাঁটছিলাম, আমি গিয়েছিলাম আমার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ছুটিতে। আমি না মাঠের মধ্যে চিন্তা করছিলাম, আমি যদি ওর কথা চিন্তা করি ওকে আসবে নাকি। ঠিকই হুজুর না, সে চলে আসছিল। আর ওর আসলে আমার একটা সমস্যা হতো যে আমি ঠিক থাকতে পারতাম না, আমার জ্বর চলে আসতো। আমার হয় জ্বর আসতো না, খিচুনি উঠতো। যেবার জ্বর আসতো না সেবার খিচুনি উঠতো, আর যেবার খিচুনি উঠতো সেবার জ্বর আসতো না। এরকম করে করে হুজুর অনেকদিন যাবত তিনি আমার কাছে আসেন। আমি না আসলে হুজুরের থেকে মুক্তি পেতে চাই। আপনি বলেছিলেন আমার চোখটা কালো, আমার আরেকটা বন্ধু মাদ্রাসা সেও আমাকে বলেছিল আমার চোখটা কালো, আর কেউ আমার চোখটা কালো ধরতে পারেন নাই। এবং এটা আমাকে মাসুদ বলেছে আমার চোখ নাকি কালো ছিল রাতের বেলা, আপনি বলছিলেন। তাই হুজুর আপনাকে বলা, যদি আপনি আমার জন্য কিছু করতেন তাহলে আমি খুব উপকৃত হতাম। এর কাছ থেকে আমি আসলে মুক্তি চাচ্ছি। এ রেগুলারলি আমার কাছে আসে, এটা আমার শরীরের উপর দিয়ে যায় হুজুর, সারাটা শরীর আমার ব্যথা করে। এবং ও যখন আসে আমার সারাটা রুম আমাকে খুব স্ট্রেসের মধ্যে রাখে। আমি কারোর সাথে কথা বলতে পারি না, নিজের মধ্যে একটা খিটখিটে স্বভাব চলে আসে হুজুর। আপনি যদি কিছু করতে পারেন, আমি যেহেতু হাফেজ, আপনিও হাফেজ, যদি আমাদেরকে কিছু করতে পারেন। এখন আমি বলবো না সে আমার ক্ষতি করছে, কিন্তু সে যখন আসে আমার এরকম অবস্থায় হয়, এই হালাতটাই হয়। আপনি যদি আমাকে কিছুটা সাহায্য করতেন। আমি চিন্তা করলাম, ও যখন এই কথাগুলো বলছে ও মিথ্যা বলছে না, এবং ও যখন কথাগুলো বলছিল আমি বুঝতে পারছিলাম রুমের বাইরে কেউ দাঁড়িয়ে আছে। না, মাসুদ দাঁড়িয়েছিল, মাসুদ উপরে উঠে গেছে, মানে মাসুদ রাস্তার দিকে চলে গেছে। আমি তো আন্ডারগ্রাউন্ডে একটু গরম, কিন্তু আন্ডারগ্রাউন্ডের গরমটা আর ওই মুহূর্তে থাকা ঠান্ডাটার পার্থক্য আমি বুঝি। রমজান মাস, এই ঠান্ডাটা অবশ্যই চারিপাশে দেখা যাচ্ছিল না, কিন্তু এত কিছুর মাঝেও ওই মুহূর্তে এই আন্ডারগ্রাউন্ডে আমার কাছে ঠান্ডা লাগছিল।
আমার কাছে মনে হচ্ছিল এই মুহূর্তে এই দরজাগুলো প্রত্যেকটা দরজা স্টিলের দরজা, রং করা স্টিলের দরজা, কাঠের দরজা বা প্লাস্টিকের ওই যে প্লাস্টিকের দরজাগুলো পাওয়া যায় সেরকম না, স্টিলের দরজা। এটা খুললে একটা শব্দ হবে। আমার কাছে মনে হচ্ছিল দরজার মধ্যে কেউ মিশে গেছে, দরজার মধ্যে মিশে দেয়াল টু দেওয়াল সে রাউন্ড টু রাউন্ড ঘুরছে। মনে হচ্ছিল এই মুহূর্তে পাখাটা খুলে, উপরে ছোট্ট একটা পাখা ছিল, সেটা খুলে হয়তো আমাদের উপরেই পড়বে, এটা আমার কাছে মনে হচ্ছিল। আমি বললাম, তুমি কি এই প্রসিজার ফলো করেছো? বলে, হুজুর আমি নিজেই তো সারাদিন কোরআন শরীফই পড়ি, কিন্তু দেখা যায় যে সে একটা মুসলিম জিন এবং সে আমার কাছে আসে। আমি চাই না আমার কাছে কেউ আসুক, এবং সে আমাকে ফোর্স করে আমাকে কিছু কাজ করানোর জন্য, আমাকে এইটা ওটা করার জন্য ফোর্স করে, এদিক সেদিক পাঠায়। এবং একবার আমি গিয়েও ছিলাম, আসলে আমাকে যে কাজগুলো করছিল হুজুর সেটা আমাকে দ্বারা সম্ভব না, আমাকে এইগুলোর থেকে আমি আসলে দূরে থাকতে চাই। তখন আরও কিছু কানেক্ট করলাম আমার সাথে যেটা ওর মধ্যে মেলে। আমি বললাম যে আমি দেখি আগে আমি কিছু করতে পারি কিনা। আমি সেটা বলে সেখান থেকে চলে যাই, কিন্তু আমি যখন বের হই তখন আমি চিন্তা করি আমি কাকে বলবো বিষয়গুলো, আমারও তো কেউ নাই, আমিও তো চাই না আমার সামনে কেউ আসুক। যাই হোক, এই 7-5 ভাবতে ভাবতে আমি বাসায় চলে আসি। বাসায় আসার পর আসরের ওয়াক্ত রাত পর্যন্ত আমি খানিকক্ষণ কোরআন শরীফ পড়ি। কোরআন শরীফ পড়ার পর আমার কেন জানি মনে হচ্ছিল আমার রুমটার মধ্যে কেউ এসছে এবং সেটা পুরাটা অন্ধকার হয়ে আছে। এটা ঠিক পাশে আমার বাড়ি আছে, পাশে একটা বাড়ি আছে, সেই বাড়িটা হওয়ার কারণে আমার রুমে আলো এখন আর পড়ে না। তার মানে এই না যে একদমই আলো আসে না, কিন্তু ওই মুহূর্তে আমার পর্দাগুলো ভিড়ানোর কারণে রুমটা একদম অন্ধকার লাগছিল। আমি দেখতে পারছিলাম রুমটা অন্ধকার। আমার স্ত্রী তখন ইফতার বানানোর কাজে হয়তো ব্যস্ত হয়ে গেছে বা কিছু একটা, এবং আমি আমার রুমে গেলাম। আমার রুমে যাওয়ার পর দেখলাম খাটের উপর একজন চুপ করে বসে আছে, মাথা নিচু করে, পুরো খাট জুড়ে না। আমি বুঝতে পারলাম তিনি আমার পরিচিত। আমি জিজ্ঞেস করলাম, আসসালামু আলাইকুম, কেন এসছেন? তিনি বললেন যে তারেকের সাথে যে জিনটি আছে সেটা একসাথে 4 জনের অন্তর অন্তর চেঞ্জ হয়। তারেকের কাছে 4 ধরনের জিন আসে একই চেহারা নিয়ে। তারা শেপ শিফট করতে পারে, তারা চেহারা বদল করতে পারে, তারা বিড়াল হতে পারে, পশু পাখির আকার আকৃতি ধারণ করতে পারে, এবং তোমার কাছেও তারা আসতে পারে, কারণ তুমি তারেকের সাথে এই বিষয়ে কথা বলেছ, ওই মুহূর্তে কেউ প্রেজেন্ট ছিল, উপস্থিত ছিল। আমি তাদের সাথে কথা বলতে চাই, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তাদের সাথে কথা বলবো, এবং আমি তোমার ছাত্রর ন্যায় সেই তারেক ছেলেটি তোমার কাছ থেকে আমি চাই না তুমি আমার নাম বলো না, কিছু বলো না, তুমি জাস্ট এতটুকু বলো যে তার ব্যাপারে হয়তো কিছু করা সম্ভব। আমি কথা বললে বুঝতে পারবো তারা আর আসবে কি আসবে না, কোনো বিনিময়ে আছে কি আছে না। আমি বিনিময় খোঁজার চেষ্টা করি। পরবর্তী দিন নাকি এরকম, তার 3 দিন পর আসলে আমি বিজি হয়ে গেছি, আমি ব্যস্ত হয়ে গেছি। 3 দিন পর তাহাজ্জুদের ওয়াক্তে আমি শব্দ পাচ্ছিলাম আমার পেছনে যখন কেউ আসে তখন এরকম কট 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 হাড্ডি উল্টে যাওয়ার শব্দ। আপনারা কেউ যদি গরুর হাড় কাটার মধ্যে নিশ্চয়ই 2 হাড়ের মধ্যে একটা হালকা পোজ দিলে দেখবেন যে ওই 2টা হাড্ডির মাঝখানে যে ফ্লুইড থাকে ওইটার কারণে হাড্ডিগুলো আলাদা হয়ে যায়। তো আমাদের আঙ্গুল ফোটার শব্দ আছে, ওই হাড্ডিটা বাঁকানো বা হাড্ডি কটকটের সাউন্ড আমি নর্মালি পাই। তো আমি যখন পেলাম আমি বুঝলাম আমার সাথে কেউ চলে এসছে, আমার কাছে কেউ চলে আসছে। তো আমার যেহেতু ইবাদতের রাতটা একটু বেশি বড় হয় সেহরির আগ পর্যন্ত, তো আমি একটা পর্যায়ে ইবাদতটা কিছুক্ষণের জন্য পজ করি। আমি যখন ঘুরে তাকাই দেখি আমার শিক্ষক আমার কাছে আমার জায়নামাজের পাশেই বসে আছেন এবং তিনি নামাজ পড়ছেন। আমি আর কিছু করলাম না, আমি নামাজ থেকে দাঁড়িয়ে গেলাম তার পাশে, আর আমি নামাজ পড়লাম না। আমি চুপ করে আমার খাটে যেয়ে বসলাম। তিনি তার নামাজ শেষ করে আমার পাশে যে টেবিলটা আছে যেটার মধ্যে আমার পানি রাখা হয় সেটার যে চেয়ারটা, সেই চেয়ারে বসলেন এবং বললেন, তোমার ছাত্র তারেকের কাছে আর কেউ কখন আসবে না। আমরা ওদেরকে বারণ করে দিয়েছি আসবার জন্য, যেহেতু পছন্দের একটা বিষয় ছিল, রাগের চোটে কেউ ওনারা আসতেও পারে, তবে মনে হয় না আর আসবে, আর আসলেও দূর থেকে দেখে চলে যেতে পারে। এজন্য তোমার ছাত্রর কোনো ক্ষতি বা ওর যে খিচুনি ওঠে সেটা, ওর খিচুনিটা উঠতে পারে, এটা শারীরিক সমস্যা, কিন্তু এইটা যে খুব হরহামেশা যে হতো সেটার জন্য হবে না। কারণ মোস্ট অফ দ্য টাইম দেখা যায় মাঝে মধ্যে নাকি ওই ছেলেটা আমাকে বলেছে ওর ঠোঁট কাটা থাকে, জিব্বা কাটা থাকে। তো যাই হোক, ওর কাছে আর আসবে না। বিনিময়ে তারা 10 লক্ষ টাকা চেয়েছিল, টাকার বিনিময়ে তাকে চেয়েছিল, কিন্তু কোনো না কোনোভাবে
ব্যাপারটা সমঝোতা করা হয়। এই জন্য ওই ছেলেগুলোকে বলবে যে ইতেকাফ করার জন্য, এই ইতেকাফে বেশি ভালো ভালো দোয়া করার জন্য। তা আমি আর কিছু চিন্তা করলাম না, ইতেকাফের বিষয়টা তখন আর আমার মাথায় ছিল না। আমি আসলে ফজরের ওয়াক্তে যখন ওদের সাথে আমার দেখা হয়, আমি দেখলাম যে তারেক আর আসে নাই, মাসুদ এসছে। তো আমি যখন নামাজ শেষ হয় মাসুদকে কানে কানে জিজ্ঞেস করলাম, তারেক কোথায়? বলে যে নিচে, ও আসলে বিশ্রাম নিচ্ছে, উপরে উঠবে না, ওর শরীরটা খুব খারাপ, ও হাঁটতে গেলেই বমি আসছে। তো আমি গেলাম, গিয়ে বললাম যে তুমি যত বমি আসছে ততবারই বমি করো, যত পারো বমি করো, এবং শরীরের ভেতর থেকে যত ময়লা আছে তা বের করে ফেলো। এখনই বের করার সময়, আটকে থাকলে সাফার করবে। এখন বের হলে নামাজ পড়ো না, কিন্তু এখানে পড়ার চেষ্টা করো। তো আমি যখন চিন্তা করছিলাম তো হতে পারে তারাবির বিষয়টা একটু চেঞ্জ হতে পারে। পরে তারেক বলল যে আমি জানি না আপনি কি বলেছেন, আমি দেখবো আমার কাছে আসে কি আসে না। তো একটা ছোটোখাটো কনভারসেশন হওয়ার পরে আমি সেখান থেকে বের হয়ে যাই। পরবর্তী কয়েকটা দিন আমি এবং মাসুদ নিজেরাই আমরা দুজন মিলে তারাবি পড়িয়েছি। তারেক কিছুদিন পরে সুস্থ হবার পর আমাদের সাথে জয়েন করেছে। এরই মাঝে চলে আসে ইতেকাফের টাইমে, এবং ইতেকাফের টাইমে আমাদেরকে মসজিদের উপরে সুন্দর করে চারিপাশে বর্ডার করে থাকার ব্যবস্থা করা হয়। তো আমি এবং আমার সহ তারেক এবং তারেক নিজে ওই উপরে ছিল। আমরা প্রায় 16 জনের মতো আমরা ইতেকাফে বসি, এবং আমিও ইতেকাফে চলে আসি। আমি আর বাসায় ফিরি না, এবং প্ল্যান হয় যে এরকম আমরা 29শে রমজানের রাতে আমরা বাসায় ফিরবো, এরকম প্ল্যান হয়। তো আমরা বাসায় আমি এবং তারেক সহ আরও সবাই, অন্যান্য সবাই যখন উপরে ছিলাম, আমাদের এরকম রাতেরবেলা তারাবি শেষ করার পরে আমি আরও কিছু ইবাদত বন্দেগী শেষ করে ঠিক 12:15টার দিকে উপরে উঠি। কিছুক্ষণ ইসলামের কথা বলা হয়, কিছু হাদিসের কথা বলা হয়, কিছু তালিম করা হয়, এবং শেষ করার পরে আমরা যে যার মতো বিছানায় চলে যাই, যে আমরা এই টাইমে আবার আমরা তাহাজ্জুদের জন্য উঠব। তো এরকম প্ল্যানের সময় হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছিল আমাদের পর্দার উপাশে কেউ আছে। তা আমি যেদিক থেকে মসজিদে ঢোকে সেই গেট বরাবর আমরা এই বর্ডার সহ, আমরা এই পর্দা সহ আমরা কয়েকজন মানুষ আছি, যেখানে সবাই সবার বেডিং নিয়ে আছে। কিন্তু আমি খেয়াল করি যে আমাদের উপরের তলার যে কলাপসেবল গেট সেটা লাগানো ছিল। তার মানে এই পাশে যে আসবে সে নতুন কেউ, আমাদের থেকে কেউ হলেই এভাবে যাবে। তা আমি এই পাশে পর্দার থেকে হাত দিয়ে ফিল করার চেষ্টা করলাম ওপারে কেউ আছে কিনা, কিন্তু ওপারে মনে হচ্ছিল কেউ আছে, কেউ দাঁড়িয়ে আছে। তা আমি ভাবলাম যে একটা পায়ের মতো দেখা যাচ্ছে, হয়তো কেউ আছে, জিজ্ঞেস করি তার কোনো সমস্যা কিছু লাগবে কিনা। আমি ঘুরে গিয়ে পেছন দিকে দেখলাম কেউ নাই। খুব ভালো করে ভালো করেই দেখলাম। মসজিদ তো পুরো, মসজিদের মধ্যে তার কোনো আসবাবপত্র নাই। ভালো করে দেখার প্রশ্ন হচ্ছে যে চারিপাশে তাকানো, এত বড় মসজিদও না যেটার মধ্যে এক পাশ থেকে আরেক পাশে তাকাতে বা অনেক সময় লাগবে, এরকম কিছু না। তো আমি যখন আবার আমাদের পর্দার ভেতরে ঢুকলাম, দেখলাম তারেক চুপ করে শুয়ে আছে। এতক্ষণ তারেকও কথা বলছিল, আমাদের সবার মতো একটা ভালো একটা মজমা জমে গেছিল। এখন দেখলাম তারেক শুয়ে পড়েছে। তারেকের সাথে আমার কিছু কথা ছিল, কিন্তু তারেক কথাটা শেষ করার আগেই তারেক ঘুমিয়ে গেছে। আমি আর কিছু করলাম না, আমিও হালকা করে বিছানাটা বিছিয়ে শব্দ ছাড়া শুয়ে পড়ার চেষ্টা করলাম। একটা পর্যায়ে আমি দেখলাম তারেক, আমি আসলে ঘুমাইনি ওই সময়তে, আমার ঘুম আসেনি। তো পুরো মসজিদের লাইট বন্ধ ছিল, খালি আমাদের সেক্টরটাতেই পাশেই পর্দার পাশের উপরের লাইটটা একটা টিউবলাইট জ্বলছিল, যেটার আলো হালকা আমাদের এখানে আসছিল, যাতে আমরা আসলে যদি কেউ ঘুম থেকে উঠিও আমরা যেন সেটা বুঝতে পারি। আমি দেখলাম তারেক ওর বেডিং থেকে উপরে উঠেছে। তো আমি ভাবলাম হয়তো ও কোনো নামাজ পড়বে কিছু একটা, এটা আমাদের ঘুমানোর আধা ঘন্টা পরেরই। দেখলাম তারেক উঠেছে। তাই আমি ভাবলাম হয়তো সে ইবাদত করবে, নাহলে সে টয়লেটে যেতে পারে, বাথরুমে যেতে পারে। আমি দেখলাম যে ও উঠে, মনে হলো যে পায়ের যে শব্দ, ফ্লোরের যে শব্দ, তাতে মনে হচ্ছে মিম্বর বরাবর উপরে যে জায়গায় খুতবার মিম্বর আছে সেই বরাবর উপরের যে জায়গাটা, সেখান দিকটায় ও গেছে, এবং ওটার উপর দিয়ে একটা ফাঁকা জায়গা আছে, যাতে নিচে নামাজ পড়লে যেখানে যে জায়গাতে দেখা যায় যে হয়তো অনেক সময় ইলেকট্রিসিটি না থাকলে উপর থেকে যারা নামাজ ইমাম সাহেবকে ফলো করে তারা নিচে দেখতে পারে। দেখলাম যে ও ওই জায়গাটা বরাবর যে দাঁড়িয়ে আছে। আমি উকি মেরে দেখলাম যে ওখানে দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। তা আমি ওর কাছে যাই, আমি জিজ্ঞেস করলাম তাহলে কি অবস্থা, কি সমস্যা, এখানে এসে দাঁড়িয়েছো যে? তো তারেক আমাকে যেটা বললো যে আমি বাসায় যাব। আমি কথাটা বুঝি নাই, কারণ ও বাসায় যাবে, ও কেন যাবে, এটা খুব স্বাভাবিকভাবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন।
আমি জিজ্ঞেস করলাম তুমি বাসায় যাবে? বাসায় যাবে কেন? তুমি তো, আমাদের তো এখনো শেষ হয় নাই, কোরআন শরীফ খতম শেষ হয় নাই, আজকে তো মাত্র 22-এর রোজা চলে, তুমি এখনই বাসায় যেতে চাও কেন? বলে যে না, আমি সেই দূর দূরান্ত থেকে এসেছি, আমাকে বাসায় ফিরতে হবে, আমাকে দয়া দয়া করে বাসায় নিয়ে যান। আমি ওর চোখের দিকে ভালো করে তাকানোর চেষ্টা করি, দেখলাম যে ওর চোখটা পুরো কালো হয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বাসায় দিয়ে আসবো, তার আগে তুমি আমার সাথে চলো, আমি একটু উজু করবো, কারণ মসজিদ তো, মসজিদের ভিতরে উজু করে থাকার লাগে, আমি তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসবো, বাসায় পৌঁছে দিয়ে আসবো। আমি ওকে নিয়ে হাঁটতে গেলাম, হাঁটতে একটা পর্যায়ে যখন সিঁড়ির কাছে চলে আসলাম, দেখলাম ও হুট একেবারে মনে হচ্ছে যে একটা মানুষ মারা গেলে যখন শরীরের সব শক্তি চলে যায় থাপ করে উবুত হয়ে পড়বে, ঠিক সেরকম ভাবেই তারেক আমার সামনে উবুত হয়ে পড়লো। ওর সাথে সাথে ওর থুতনিটা কেটে গেল। থুতনিটা কাটলো কিসের উপরে, পড়লো কিসের উপরে, আরেকটু হলে পুরা ফেটে যেত, ফ্র্যাকচার ট্যাকচার কিছুই হয়নি, থুতনিটা কেটে গেছে এবং বেশ রক্ত বের হলো। ওই মুহূর্তে আমরা সবাই ওকে হাসপাতালে নিয়ে গেলাম, হাসপাতালে ডাক্তার আমাকে ব্যান্ডেজ করে দিল এবং আবারও সে ফেরত আসলো। আমি ওকে নিয়ে আসলে আর কোনোভাবেই আমাদের সম্পূর্ণ খতমে তারাবি করতে পারলাম না। ও আসছিল কিছুদিন, করতে পারলাম না এবং ওকে আমরা লালমনিরহাট ফেরত পাঠালাম। ফেরত পাঠানোর সময় জাস্ট এতটুকুই করতে পেরেছি যেটা আমার পক্ষে সম্ভব হয়েছে, যে ওর কাছ থেকে সেই জিন আসাটা বন্ধ করা গেছে। সেই জিন অনেক টাকা চেয়ে বসছে, কিন্তু আসলে সেটা যেহেতু কোনোভাবেই বাস্তবে সম্ভব না, তাই আমরা অনেক অনুনয় বিনয় এবং কিছু সলা পরামর্শ মাসওয়ারার মাধ্যমে তাকে দূরে সরাতে সক্ষম হই। আমি জানি না তারেক কেমন আছে, তবে আমি যতটুকু জানি এরকম আরো অনেক কেস আছে যেগুলোতে বহু তারেক এফেক্টেড, বহু তারেক বলতে পারে না, বহু তারেকের কথা কেউ বিশ্বাস করে না। আমি অনেক আপনাদের উপরে, আপনারা সবাই আমার ঘটনা শোনেন এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ। কেমন লাগলো আমার ঘটনাটি জানাবেন। এবং ভৌতিকতাকে সবসময় আমি খুবই পছন্দ করি জাহিদ সাহেবকে, যিনি আপনাদের সামনে তার নিজের নাম নিয়ে আপনাদের সামনে আবির্ভূত হয়েছেন অলরেডি। এবং জাহিদ সাহেবের ঘটনা, এবং আমি যেটা বলবো যে উনি যেসব জিনিস ধারণা করে বসে আছেন, সেসব জিনিসগুলো আপনারা যেভাবে দেখছেন তার ক্ষেত্রে জিনিসগুলো সেভাবে হয় না। একটা জেলও একটা রুম, এবং সেই জেল এবং আপনার ঘর দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি যেমন আপনার রুমে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করেন, জেলের মধ্যেও কেউ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না। কিন্তু দুই জায়গাতেই, দুইটা রুমেই কিন্তু মানুষের স্থান, মানুষ দুটা জায়গাতেই আছে। আমরা হয়তো ঘরে বসে থেকে বুঝতে পারি হ্যাঁ তার বাসায় মাথার উপরে তো ছাদ আছে, বৃষ্টি পড়ে না, কোনো সমস্যা নেই, কিন্তু জেলে যে থাকে সেই একমাত্র বুঝতে পারে তার ভেতর দিয়ে, তার উপর দিয়ে, তার মধ্য দিয়ে কি যাওয়া আসা করে। আমি জাহিদ সাহেবকে সবসময় স্যালুট জানাই তার সাথে থাকা সেসব জিনদের যারা তাকে সবসময় তার সাথে থাকে। এবং জাহিদ সাহেবকে আমি সবসময় বলি আল্লাহকে ডাকবেন, যেটা আমি সবসময় বলে আসছি। আল্লাহ আপনার সব রাস্তা সহজ করে দেবেন। আপনার রাস্তার মধ্যে যদি কোনো পাথরও হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমার নাম রিপন, আমি লালমনিরহাট থেকে বলতেছি। এখন যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আমাদের এলাকারই একটি ঘটনা। আমাদের এলাকার একজনের সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা। তার নাম হচ্ছে লতিফ। তো ওনাকে আমরা লতিফ নানা বলেই ডাকি। তো উনি আর্থিকভাবে গরিব ছিলেন, তো এই কারণে মানুষের বাসায় কাজ করতেন। এবং দেখা যায় যে মানুষের বাসায় কাজ করার পরেও দেখা যায় যে আর্থিকভাবে ওইভাবে প্রয়োজনটা মেটানো তার জন্য খুবই কষ্টকর হয়েছিল। যেহেতু সময়টা ছিল 2000 সালের আগের আর কি ঘটনা। তো সেই সময় দেখা যায় যে মানুষ টাকা পয়সা নিয়ে খুবই, যারা গরিব ছিলেন তারা আরও অনেক গরিব, কারণ সে সময়কার জিনিসপত্রের দাম অনুযায়ী যারা মাঠে ঘাটে কাজ করতো বা শ্রমিক হিসেবে কাজ করতো, তারা ওইভাবে পারিশ্রমিক পেতেন না। তো তার ওই লতিফ নানাও সেম টু সেম। দেখা যায় যে সারাদিন কাজ করার পরেও যে পরিমাণ চাল অথবা টাকা পয়সা পেতেন, ওগুলো দিয়ে আসলে চলতো না। তো আমার যতদূর মনে আছে যে যেহেতু ঘটনাটা 2000 সালের আগে, সেই সময়কার মানুষেরা সারাদিন কাজ করলে 1 কেজি চাল 80 টাকা, 100 টাকা বা 120 টাকা এরকম, সর্বোচ্চ 150 টাকা পেতেন সেই সময়ে।
অথচ সেই সময় চালের দাম কিন্তু প্রচুর পরিমাণ ছিল। তো দেখা যেত যে চাল কেনা এবং হচ্ছে আদার্স যে সবজি টবজি কিনলে কোনো টাকাই থাকতো না, এবং দেখা যায় পরিবারকে নিয়ে তাদের চলা খুবই কষ্টকর হতো সেই সময় আর কি। ওই লতিফ নানাও সেম টু সেম, তারা দেখা যায় যে উনি গরিব থাকার কারণে কাজ করে যে টাকা পান সেগুলো দিয়ে আসলে তার পরিবার চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। তো এই কারণে তিনি রাতের বেলা এক্সট্রা আয় করার জন্য তিনি মাছ ধরেন, এবং সেই রাতের বেলা যে মাছগুলো ধরতেন তিনি সকালবেলা সেগুলো বাজারে গিয়ে বিক্রি করতেন, এবং বাজার থেকে বিক্রি করে এসে বাসায় এসে খাওয়া দাওয়া করে তিনি কাজে যেতেন। এটা ছিল তার একটা প্রতিদিনের একটা রুটিন। যে দেখা যায় যে তিনি রাত হলো 8টা 9টা বাজলে তিনি যেহেতু ওই তার বাড়ির পাশে একটা বিল আছে, সঙ্গত কারণে আমি বিলটার নামটা বলতেছি না, কারণ এই বিলটা নামটা বলে অনেকেই চিনবেন, যারা এখান থেকে বিশেষ করে ওই আমাদের এলাকা থেকে শুনতেছেন তারা সবাই চিনবেন, যার কারণে আমি সেই নামটা বলতেছি না। তো দেখা যায় যে তার রুটিনই ছিল এটা, যে তিনি হলো সারাদিন কাজ করতেন, সন্ধ্যার সময় তিনি বাজারে যেতেন, বাজার করে এসে তিনি খাওয়া দাওয়া করে মাছ ধরতে যেতেন 8টা 9টার সময়, এবং রাত 12টা 1টার সময় বাসায় আসতেন, বাসায় এসে ঘুমাতেন, সকালবেলা আবার সেই মাছগুলো নিয়ে যেয়ে বিক্রি করতেন। এটা ছিল তার প্রতিদিনের একটা রুটিন। তো কোনোদিনই সমস্যা হয়নি, বা তিনি আসলে এই ভূত পেতে কোনো বিশ্বাস করেন না, বা তিনি মোটামুটি খুব সাহসী ছিলেন যেহেতু তিনি রেগুলার মাছ ধরেন। তো দেখা যায় তিনি আসলে মাছ ধরতেন ওই এক ধরনের ট্যাটা জাল দিয়ে। ট্যাটা আসলে এক এক জায়গায় এক এক রকম বলে, আমাদের এদিকে ট্যাটা বলে না, এটাকে বলে হচ্ছে ঝাঁকি জাল। তো দেখা যায় তিনি হলো ওই বিভিন্ন ওই নদীর মধ্যে বিভিন্ন ঘাট করে রাখেন, একটা করে জায়গা সাফ করে রাখেন, পরিষ্কার করে রাখেন, যেখানে তিনি জালটা ফেলাবেন। তো ওই মাছ ধরার আগে তিনি যেটা করেন, ওই জায়গাগুলোতে যে কিছু গুঁড়োর সাথে কিছু ভাত মিক্সার করে কিছু খাবার তৈরি করে সেই জায়গাটায় করে দিয়ে আসতেন। তো পরবর্তীতে মাছ হলো সেখানে 1 ঘন্টা বা আধা ঘন্টা পর মাছ যখন আসে, তখন তিনি আসলে সেই সময় 1-1.5 ঘন্টা পর যে তাদের জাকি জাল দিয়ে আর কি করতেন, মাছগুলো ধরতেন। এটা ছিল তার একটা রুটিনের অংশ বলা যায়। তো এভাবে চলতেছিল ভালোই। তো রাসেল ভাই একদিন যেটা হয় যে উনি যখন হলো ওই ঘাটিগুলোতে মানে খাবার দিতে গিয়েছিলেন, সেই সময় তিনি অনুভব করেন যে একটা ঘাটির মধ্যে একটা কালো রাতের বেলা কালো অবয়বের মতো, মানে তার কাছে দেখতে মনে হচ্ছে যে তার কাছে টর্চ লাইট ছিল, সেই সময় ব্যাটারি চালিত টর্চ লাইট। তো তিনি টর্চ লাইটের মৃদু আলোতে দেখেন যে তার একটা ঘাটিতে একটা কালো অবয়বের মতো মানুষের মতো সেইটা হলো মাছ ধরে ধরে খাচ্ছে। মনে হচ্ছে যে সেই ঘাটির মধ্যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে মাছ ধরে ধরে হাতিয়ে হাতিয়ে মাছ ধরে ধরে খাচ্ছে। তো এটাতে তিনি বেশ অবাক হয়ে যান যে এটা কারণ বেশ অবাক হন, কারণ যে তার ঘাটিতে অন্য কেউ আসে মাছ ধরবে বা জাল ফেলবে বা হচ্ছে তিনি মানে একটু রাগান্বিত হয়ে যান। তো দেখা যায় যখনই তিনি সেই অবয়বটার কাছাকাছি যান বা সেই মানুষটার কাছাকাছি যান, তিনি দেখতে পান আসলে ভাই এটা কোনো মানুষ নয়। তিনি স্পষ্ট বুঝতে পারেন এটা অন্য কোনো প্রাণীর মতো দেখতে। সাধারণত ওই ভাল্লুক যেরকম হয় কালো জম্বির মতো যেরকম হয় আর কি, ওইরকম। তো এটা দেখে তিনি প্রচণ্ড পরিমাণে ভয় পান এবং বুঝতে পারেন যে এটা কোনো সাধারণ জিনিস নয়। তো তিনি পিছিয়ে আসেন, এবং পিছিয়ে আসার পর তিনি বাসায় চলে আসেন। তিনি সেখানে থাকেন না। তো বাসায় চলে এসে তার স্ত্রীর কাছে শেয়ার করেন, এবং তার স্ত্রী মোটামুটি সাহসী ছিলেন। আর বলেন যে কি বলেন এগুলো, আপনি তো নিয়মিত মাছ ধরেন, কোনোদিন কোনো কিছু দেখলেন না, আজকে কি দেখছেন না দেখছেন, হয়তো বা আপনাকে সেই লোকটা বোকা বানিয়েছে, হয়তো সে কালো পোশাক পরে এসেছে, হয়তো আপনি ভুল দেখেছেন। তো দেখা যাচ্ছে বাসায় আসার পর সেই লতিফ নানারও মনে হয় যে হয়তো বা তিনি আসলে ভুল কিছু দেখেছেন বা ভুল কিছু ভাবছেন। এই ধরনের আসলে তো কখনো তিনি দেখেননি, আর এটা হতেও পারে না। তো তিনি কি করেন, প্রায় 2 ঘন্টা পর তিনি সেই জায়গাগুলোতে আর কি ঝাঁকে ফেলে যে মাছ ধরেন সেই ঝাঁকি জাল নিয়ে যান। এবং রাসেল ভাই তিনি প্রায় 3টা 4টা জায়গায় আর কি ঝাঁকি ফেলেন, দূরে দূরে, অনেক দূরে দূরে তিনি ঘাটিগুলো করেছিলেন। তো প্রথম প্রায় 3টে ঘাটিতে তিনি আরামসে ঝাঁকি ফেলেন, এবং ঝাঁকি ফেলার পর অনেকগুলো মাছ পান। তো মাছ পাওয়ার পর তিনি যখন 4র্থ ঘাটিতে জাল ফেলতে যাবেন, সে সময় তিনি সেই অবয়বটাকে দেখতে পান। দেখেন যে সেই অবয়বটা সেই ঘাটির মধ্যে দাঁড়িয়ে আছে, ঘাটির মধ্যে।
সে এবার কোনো মাছ ধরতেছে মনে হচ্ছে না, কিন্তু তাকে মনে হচ্ছে যে সে স্থিরভাবে সেখানে দাঁড়িয়ে আছে। তো যখন লতিফ নানা কাছাকাছি যান এবং যাওয়ার পর তিনি দেখতে পান যে তিনি আসলে যেটাকে কোনো অবয়ব বা খারাপ কিছু মনে করতেছেন, আসলে সেটা কোনো খারাপ কিছু বা অবয়ব নয়, সেটা একটা জলজন্ত একটা মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। তো তখন কাছাকাছি তিনি যাওয়ার পর তিনি দেখতে পান যে একটা অপরিচিত একটা মানুষ। তিনি যখন লাইটের আলো ফেলে সেই মানুষটাকে দেখার চেষ্টা করলেন, তিনি দেখলেন যে সেই মানুষটাকে তিনি চেনেন না। তো তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন, আপনি আমার গাড়ির সামনে এভাবে মাছ, এখানে আমি হলো ঝাঁকি ফেলায় মাছ ধরবো আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন। তো সেই লোকটা কোনো কথা বলতেছে না। তো যখন আবার জিজ্ঞেস করলেন, সেই লোকটা আবার কোনো কথা বলতেছে না। তো এক প্রকার দেখা যায় যে লতিফ নানা বিরক্ত হলেন যে কি ব্যাপার, লোকটা জলজান্ত এখানে সামনে দাঁড়িয়ে আছে পানির উপরে, অথচ মানুষটা কোনো কথা বলতেছে না। তো রাসেল ভাই এরপরে যেটা হয় যে উনি দেখা যায় যখন কোনো উত্তর পাচ্ছিলেন না, তিনি এক প্রকার খুবই মানে মেজাজ হারিয়ে ফেলেন এবং তিনি চিন্তা করেন যে এই ফালতু লোকের সাথে কথা বলা বেকার, এবং তিনি দেখা যায় সেই ঘাড়ির মধ্যে জালটা ফেলেন। কিন্তু রাসেল ভাই তিনি জালটা যখন তিনি তোলেন, মানে কাছাকাছি নিয়ে আসেন, এবং তিনি এতটাই অবাক হয়ে যান, কারণ অন্য 3 ঘাটির থেকে এই ঘাটিতে প্রচুর পরিমাণ তিনি মাছ পেয়েছেন। অন্য ওই 3 ঘাটিতে যে পরিমাণ মাছ পেয়েছেন 3টা ঘাটি মিলে, তিনি এই একটা ঘাটিতে সমপরিমাণ অনেক মাছ পেয়েছেন, এবং তিনি বেশ খুশি হয়ে যান যে এতগুলো মাছ তিনি পেয়েছেন। তো রাসেল ভাই তিনি মাছগুলো ধরার পর যখন তার খলাইয়ে রাখেন, তো খলাইয়ে রাখার পর তিনি দেখেন যে ওই লোকটা ওই আগের মতো করেই তাকে আর কি দেখতেছে, মাছ ধরা দেখতেছে, সে কোনো কিছু বলতেছে না। তো দেখা যায় যে তিনি মোটামুটি সেই লোকটা বোধহয় বিরক্ত হয়ে যান এবং তিনি চিন্তা করেন যে এখন তিনি যেহেতু তার মাছ ধরা শেষ, তিনি বাসায় চলে আসবেন। আর এই লোককে কোথা থেকে এসেছে এগুলো তার জিজ্ঞেস করে বা লাভ কি, বা এগুলো খোঁজ খবর নিয়েও বা তার লাভ কি, তিনি এইভাবে চিন্তা করেন। তো আসলে ভাই তিনি কোনো কিছু জিজ্ঞেস না করেই দেখা যায় তিনি বাড়ির পথে রওনা দেন। তো যখনই তিনি রওনা দেন রাসেল ভাই, সেই সময় মূল ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে সেই লোকটা লতিফ নানার নাম ধরে ডাকে এবং বলে যে তাকে মাছ দিয়ে যেতে। তো এটা শুনে তো লতিফ নানা বেশ অবাক হয়ে যান যে এই লোককে তো তিনি চেনেন না, তাহলে এই লোকটার নাম জানেন কি হবে। তো যখনই তিনি সেই লোকটার দিকে তাকান এবং পিছনে ফিরে তাকান, তিনি কাউকে দেখতে পান না। অথচ রাসেল ভাই সেই জায়গার থেকে মানুষটা যদি মানে সরে যাওয়া ইম্পসিবল, এখানে ভেনিশ হওয়া ছাড়া কোনোভাবেই মানুষটা এখান থেকে চলে যাওয়া সম্ভব না। তিনি আশেপাশে লাইট মেরে দেখেন, কোনোভাবেই সেই মানুষটাকে তিনি খুঁজে পাচ্ছেন না। তো তিনি এটা দেখে বেশ ভয় পেয়ে যান যে সেই মানুষটা তার নাম ধরে ডাকলো, এখন সেই মানুষটাকে তিনি দেখতে পাচ্ছেন না, অথচ তার নাম ধরে তারা ডাকলো কে, আর এতক্ষণ মাছ ধরার সময় যে লোকটাকে দেখলো সেই লোকটা গেল বা কোথায়। আসলে তিনি প্রচন্ড পরিমাণে ভয় পান এবং তিনি আবার বাসার দিকে পা বাড়াতে থাকেন, এবং যখনই তিনি প্রায় 2 মিনিটের মতো রাস্তা এসেছেন, তখনই তিনি পিছন দিক থেকে শুনতে পান যে ভালোই ভালো মাছ দিয়ে যা, না হলে তোরে এমন অবস্থা করব কখনো ভুলতে পারবি না। এই ধরনের হুমকির মতো দিয়ে কথা বলা হয়। আসলে যখন তিনি আবার পিছনে তাকান, তিনি আর কাউকে দেখতে পান না। তো তিনি প্রচুর পরিমাণে ভয় পেয়ে যান এবং তিনি মাছ না দিয়েই দেখা যায় যে বাড়ির দিকে দৌড়াতে শুরু করেন। এবং রাসেল ভাই তিনি দৌড়ানোর সময় অনুভব করেন যে তার পিছনে পিছনে যেন কেউ দৌড়ে দৌড়ে আসতেছে। যখনই তিনি পিছনে লাইট মেরে দেখার চেষ্টা করেন, তিনি কাউকে দেখতে পান না। তো রাসেল ভাই তিনি হলো যখনই বাসার কাছাকাছি চলে গেছেন, তখনই সেই অবয়বটা তাকে শেষবারের মতো বলে যে মাছ দিলি না, এর প্রতিশোধ তুই পাবি। তো তিনি হলো বাসায় যাওয়ার পর তো দেখা যায় যে তিনি সমস্ত ঘটনা তার স্ত্রীকে বলেন এবং তার স্ত্রীও ঘটনাগুলো শুনে ভয় পান। তো তার কাছে মনে হয়েছিল যে প্রথমে মনে হয়েছিল যে এটা স্বাভাবিক কিছু, কিন্তু একটা অপরাধ 3 বার নাম ধরে ডেকে তাকে হুমকি দেওয়া মানে তো এটা আসলে খুবই খারাপ কিছু। তো ওই লতিফ নানার স্ত্রী বলেন যে আচ্ছা তুমি তুমি কিছু মাছ তো রেখে দিয়ে আসতে পারতা, তুমি সবগুলো নিয়ে আসলা কেন তাহলে? তো লতিফ নানা বলেন যে আসলে আমি অনেক ভয় পেয়েছিলাম, আমি মাছ আসলে কোথায় রাখবো এটা না বুঝতে পারি নাই। তো যাই হোক, বাসায় আসার পর দেখা যায় তিনি ফ্রেশ হন এবং ফ্রেশ হয়ে সেদিনের মতো তিনি ঘুমিয়ে পড়েন। তো সেদিন রাতে কোনো সমস্যা হয় নাই। তো সমস্যা না হওয়ার পর তিনি সেই সকালবেলা মাছগুলো নিয়ে আসেন এবং মাছগুলো তিনি বিক্রি করে দেন। তো রাসেল ভাই মূল সমস্যা যেটা হয়, এতক্ষণ পর্যন্ত আসলে তার সাথে কোনো ধরনের খারাপ কিছু হয়নি। তো
এরপরে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে যখন পরবর্তী দিনে তিনি মাছ ধরতে যান পুনরায়, যেহেতু এটা তার একটা রেগুলার কাজই ছিল, কিন্তু রাসেল ভাই তার 4টা ঘাটির মধ্যে একটা ঘাটিতে তিনি কোনো মাছ পাননি। তো যখন 4টা ঘাটিতে তিনি মাছ না পেয়ে ফিরে আসতেছিলেন, তিনি সেই অবয়বটার কণ্ঠ আবার শুনতে পান এবং সেই অবয়বটা তার নাম ধরে ডাকলো এবং বলল যে, কিরে আজকে মাছ পেলি না? তোকে বলেছিলাম না তোকে আমি শাস্তি দেব। তো এটা শোনার পর রাসেল ভাই তিনি লাইট মেরে চতুর্দিকে দেখার চেষ্টা করেন, কিন্তু কাউকে তিনি দেখতে পান না। তো এরপর তিনি বাসায় চলে আসেন এবং সেদিনের মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন এবং পরের দিন সকালবেলা তিনি কাজে যান। কিন্তু রাসেল ভাই যেখানে তিনি কাজে গিয়েছিলেন সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়। সেখান থেকে বলা হয়েছিল যে, আরে আপনি কাজ ঠিকমতো করতে পারেন না, মানে এই ধরনের করে দুর্নাম দিয়ে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। তো এরপরে যেটা হয় রাসেল ভাই, তো তিনি দেখেন যে কোনো জায়গাতেই মানে তাকে কাজে নেওয়া হচ্ছে না। নর্মালি হলো যে কৃষিকাজগুলো তিনি করেন কোনো দলে বা কোনো জায়গায়, আসলে সে সময় কিন্তু দলভিত্তিক কাজ করা হতো, যারা কামলা দিত বা কৃষিকাজ করতো তো দলভিত্তিক কাজ করতো, তো ওনাকে কোনো দলে নেওয়া হচ্ছিল না এবং পার্সোনালিও কেউ তাকে যে ডাক দিয়ে নিয়ে যে কাজ করাবে এই ধরনের কেউ তার বাসায় আসতেছিলও না। তো আর এইদিকে সমস্যা হচ্ছে যে রাতের বেলা যে তিনি মাছ ধরে বিক্রি করেন যে টাকা পেতেন, কিন্তু ইদানিং তিনি লক্ষ্য করেন যে তিনি নদীতে কোনো ধরনের মাছই পাচ্ছেন না। তিনি দেখা যায় যে প্রচুর পরিমাণে অর্থ সংকটে পড়ে যান এবং কি করবেন বুঝতে পারতেছেন না। একদিকে তিনি কোনো ধরনের কৃষিকাজে তাকে নেওয়া হচ্ছে না, অপরদিকে তিনি কোনো ধরনের মাছ পাচ্ছেন না। তো তিনি বিষয়টা খুবই চিন্তিত হয়ে পড়েন এবং সেই সময় তার কাছে মনে পড়ে যে সেই অবয়বটা বলেছিল যে তার প্রতি প্রতিশোধ নেবে। তো তিনি যেটা করেন যে তিনি বুঝতে পেরেছিলেন যে হয়তো তার সাথে কোনো কিছু হচ্ছে। ওই তিনি যেহেতু চালাক চতুর ছিলেন এবং তিনি একজন হুজুরকে দেখান এবং হুজুর প্রথমে আসলে কোনো কিছু বুঝতে বা বলতে পারেননি, যে তিনি জাস্ট খালি দেখছেন যে তার প্রতি কোনো ধরনের কোনো কিছু আসর পড়েনি। তো এরপর তিনি একজন তান্ত্রিকের কাছে যান এবং তান্ত্রিক বলেন যে, যেটা বলেন যে ওই জিনটা আসলে এই মাছ না পাওয়া এবং কাজ না পাওয়ার ক্ষেত্রে আসলে প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়েছে। তো পরবর্তীতে তিনি বলেন যে, দেখো তুমি আসলে সেই অবয়বটাকে অপমান করেছো এক প্রকার, তাকে মাছ না দিয়ে, যার কারণে সে আসলে তোমার পিছু লেগেছে। এখন একটাই সমাধান, তুমি ও যে পরিমাণ মাছ চেয়েছিল, তুমি এক কাজ করো, বাজার থেকে ওই পরিমাণ মাছ কিনে এনে হলেও তাকে হলো ওই জায়গায় দিয়ে আসবা, যেখানে অবয়বটাকে দেখেছিলে সেই জায়গায় দিয়ে আসবা, তাহলে আশা করি এই সমস্যার সমাধান হবে। তো আসলে ভাই দেখা যায় যে তিনি ওই তান্ত্রিকের কথা মতো সেই কাজটাই করেন, সেখানে মাছ দিয়ে আসেন এবং মাছ দিয়ে আসার পরবর্তীতে রাসেল ভাই তার জীবন স্বাভাবিক গতিতে চলতে থাকে। কিন্তু রাসেল ভাই ওই লতিফ নানা উনি এখন পর্যন্ত আসলে মাছ ধরাটা ছেড়ে দিয়েছেন। তিনি আর কখনো আসলে সাহস পান নাই তিনি ওই যে হলো রাত্রেবেলা নদীর মধ্যে যে মাছ ধরবেন এবং সেই মাছ বিক্রি করবেন, মানে এই কাজটা একদম তিনি ছেড়ে দেন পরবর্তী থেকে। তো এরপরে তিনি আসলে ওই আবার দলের মধ্যে ডাক পেয়েছিলেন এবং তার পরবর্তী থেকে তিনি ওই আপনার হচ্ছে কৃষিকাজেই করেন, যেটা আগে করেছিলেন সেটা করতে থাকেন। তো এটাই ছিল লতিফ নানার ঘটনা। আসলে তার জীবনে হয়তো বা ওই ধরনের বড় কোনো ধরনের ভৌতিক ঘটনা ঘটেনি, কিন্তু আসলে যারা মাছ ধরতে যান তারা এই ধরনের জিনিসগুলো সিচুয়েশনে পড়ে যান, যে তাদের কাছ থেকে মাছ চাওয়া, এবং অনেক সময় আমরা মাছ কেউ চাইলে তাদেরকে দেই না, বিশেষ করে খারাপ অবয়বগুলো বা দুষ্ট জিনগুলো। তো আমরা চেষ্টা করবো সবসময় এই কাজগুলো করার সময় সতর্ক থাকতে। তো রাসেল ভাই এটাই ছিল আমার ঘটনা। আমি জানি না ঘটনাটা কতটুকু ভৌতিক ছিল, তবে এটা আমার এলাকারই একজন নানার ঘটনা, তার নাম হচ্ছে লতিফ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো
যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন, তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।